এখানে দেখেন আমাদের কিছু কাজ বাকি ছিল, যে আমরা যদি কোনো কিছু না দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি, তাও ডাটা সেভ মেসেজ দিচ্ছে, তার মানে কি ডাটা বেজে ফাঁকা হলেও সেভ হচ্ছে। মানে এখানে দেখেন যে আমরা যদি ডাটা বেজে যাই, এটা হচ্ছে আমাদের ডাটা বেজ হাইটেক প্রজেক্ট, তাই তো? তো এখানে দেখেন আমাদের কিছু বিষয় ছিল, যে আমরা যতবার এখানে ক্লিক করব ফাঁকা ইনসার্ট নিচ্ছে না, ফাঁকা নিচ্ছে কিন্তু, যে আমরা এখানে কোনো কিছু না দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করি ডাটা সেভ দেখাচ্ছে এবং ডাটা বেজে যায়, দেখেন আমার টেবিলে কিন্তু ফাঁকাটা ইনসার্ট নিচ্ছে। এখন আমি কি এরকম ফাঁকা ইনসার্ট নিতে দিব? তাহলে দেখা যাচ্ছে সে সারাদিন ধরে এখানে ক্লিক করতেই থাকবে, আর আবার ডাটা পেতে ডাটা নেয়, বাট সাইজ তো বাড়তেছে। ডাটা পেতে ডাটা নাই, বাট সাইজ কিছুটা হলেও তো বাড়তেছে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা একটা কাজ করতে পারি, যে কিছু বেসিক, যে প্রোগ্রামিং এর যে বেসিকগুলো ছিল ওই জিনিসগুলো আমরা একটু কাজে লাগাতে পারি। যেরকম স্টেটমেন্ট ফ্লো, এগুলো নিয়ে মোটামুটি কাজ করতে পারি। যে আমি আগে চেক করব যে আপনার এই ইনপুট যে ট্যাগ আছে এটার মতো ডাটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি সেভ করবো, আর যদি না থাকে আমি আপনাকে একটা মেসেজ দেবো। আমি আপনাকে মেসেজ দিতে পারি অথবা কোনো কিছুই করলাম না, কিন্তু আপনি ডাটা না দেওয়া পর্যন্ত আমি সেভ করবো না। তো গতদিন আমরা একটা কোড লিখছিলাম, মনে আছে? গতদিন আমরা একটা কোড লিখছিলাম। এখানে দেখেন কিছু কাজ ছিল, যে আমি ফর্ম থেকে যে ডাটাটা পাঠাচ্ছি সেই ডাটাটা আমি রিসিভ করতেছি কোথায়? এখানে রিসিভ করতেছি না নিম্নমুখ ভেরিয়েবলে। আমরা ফর্ম থেকে যে ডাটাটা পাঠাচ্ছিলাম, তাই না? ফর্ম থেকে যে ডাটাটা পাঠাচ্ছি সেই ডাটাটা রিসিভ করে কোথায় রাখতেছি? নেম নামক ভেরিয়েবলে। এরপরে আমরা ফাংশনটাকে কল করে দিচ্ছি, যে আমাদের ইনসার্ট নামে যে ফাংশন ছিল, যদি আমাদের ইনসার্ট ফাংশন কল হয় তাহলে সে কি ডাটাটাকে সেভ করে নেবে। এখন দেখেন যে আমি যদি এখান থেকে কোনো কিছুই না লিখি, তার মানে কি ফাঁকা সেন্ড হবে। এখন ফাঁকা সেন্ড হলে আমার এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে কি থাকবে? ফাঁকাই তো থাকবে। এখন ফাঁকা যদি থাকে তাহলেও সমস্যা নেই, কারণ আমরা ইনসার্ট ফাংশনের মধ্যে তো নেম নামক ভেরিয়েবল ইউজ করছিলাম, যে আমার এই নেম নামক ভেরিয়েবলের মতো যাই আসুক সেটাকে সে সেভ করে দেবে। এখন প্রবলেম হচ্ছে কি, যেমন নেম নামক ভেরিয়েবলে ফাঁকা আছে, সেই ফাঁকাটাকেই সে ইনসার্ট করে দিচ্ছে। কিন্তু আসলে কি আমরা ফাঁকাটা ইনসার্ট করব? ফাঁকাটা ইনসার্ট করব না। তাহলে দেখেন যে এই ফাংশন কল করার সাথে সাথেই তো সেই ডাটা ইনসার্ট করে দিবে। যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা ইনসার্ট করে দিবে, আর যদি একটা নেম থাকে তাহলে নেমটাকে সে ইনসার্ট করে দিচ্ছে। তাহলে আমাদের যে কন্ডিশন দিতে হবে সেটা ফাংশন ইউজ করার আগে, যে ফাংশনটাকে কল করে তখন ডাটা সেভ করে দিচ্ছে। এখন ডাটা সেভ করে দিলে তাহলে আমরা কিছু করতে পারবো না, কিন্তু ডাটা সেভ করার আগে আমরা চেক করে নিতে পারবো না যে নেম নামক ভেরিয়েবলে কোনো কিছু আছে কিনা। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা স্টেটমেন্ট নিতে পারি। তো এই ফাংশন যেখানে কল করছি, দেখেন ফাংশন কল করার উপরে যে একটা স্টেটমেন্ট নিতে পারি, মানে ইফ নিতে পারি। এখানে আমি বলতে পারি যে $C টেন্স টু নেম, মানে নেম নামক ভেরিয়েবলটা ইকুয়াল ইকুয়াল ফাঁকা কিনা। যদি ফাঁকা থাকে তাহলে কি আমি ডাটা সেভ করব? ডাটা সেভ করব না। এখন দেখেন তো যে আমি যদি এখানে যাই করি না কেন, এর মধ্যে আমি যাই করি, তারপরে তো ডাটা সেভ নিয়ে নেবে না। আমি এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, দেখেন এখানে আমার একটা স্টেটমেন্ট আছে। স্টেটমেন্টের মধ্যে আমি একটা মেসেজ রাখি। এখন কোডটা যখনই আমি এক্সিকিউট করব, মানে কি যে সাবমিট বাটনে যদি কোনো কিছু না লিখেই ক্লিক করি, আমার এরকম একটা ফর্ম আছে না, আমি এখানে কোনো কিছু না লিখেই সাবমিট বাটনে ক্লিক করলাম, তাহলে এখানে আসবে কত? ফাঁকা আসবে। যেহেতু ফাঁকা আছে ফাঁকাই আসবে। তো ফাঁকা আসলে এখানে দেখেন আমি কি করতেছি, যে ইকুয়াল ইকুয়াল ফাঁকা কিনা। যদি ফাঁকা হয় তাহলে এখানে মেসেজ কোনো ব্যাপার না। কিন্তু যে এই ব্লকটা কাজ করুক আর না করুক, নিচের কোডগুলো আমার এক্সিকিউট হবে না। এখন নিচের কোডগুলো যদি এক্সিকিউট হয় তাহলে দেখেন আমাদের স্টেটমেন্ট নিয়ে কোনো লাভ হয়েছে? আমরা কি এই ফাংশন কল করাটাকে আটকাতে পারছে? আমরা স্টেটমেন্ট নিব, তাহলে এখানে আমাদের কিছু কোড চেঞ্জ করতে হবে। গতদিন আমরা যেরকম ইজিভাবে কোড লিখছি এভাবে আর লেখা যাবে না। আমরা গতদিন যেভাবে সরাসরি ফাংশনটাকে কল করছি এই ফাংশনটাকে আর কল করা যাবে না। আচ্ছা ভাই, একটা জিনিস করবে কি, ওখানে যদি নট ইকুয়াল টু এ দিই দিয়ে ওটার মধ্যে ইফের ওই যেটা যাই করার আপনি কোডটাকে এক্সিকিউট করা আটকাতে পারবেন না।
গতদিন আমি একটা ব্যাপার দেখাইছিলাম যে আমরা যদি চেক না করি যে পোস্টের মধ্যে কোনো কিছু আছে কিনা, আপনি যত উপায় বের করেন কোডগুলো এক্সিকিউট হবে, ওটা কোনো সমস্যা নাই। এটা কালকে আমাদের এখানে আবার একটা অনুষ্ঠান আছে, তো এই জন্য আমাদের কালকে এখানে ওই মেয়েদের একটা ব্যাচ শুরু হবে, ওই জন্য হয়তো বাইরে থেকে স্যারটাররা আসবে, ছোটখাটো একটা পার্টি বলা যায়। হাইটেক পার্কের মেয়েদের একটা ব্যাচ আছে, সিসিএল সিসিএল। আচ্ছা, আমরা ফার্স্টে একটা ভেরিয়েবল বানাই, এই যে এখানে অবজেক্ট বানাইছি তার নিচে একদম ইজি একটা ভেরিয়েবল নেম দিলাম আর এটা ডিফল্ট একটা ভ্যালু রাখলাম 0, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এছাড়া তো কোনো কিছু না। তো এখানে দেখেন আমি বলতে পারি যে যদি নেম ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, যদি ফাঁকা হয় তাহলে আমি এখানে একটা কাজ করব যে $সাইন ERR প্লাস প্লাস এটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। কোনো সমস্যা? যে আমার ডিফল্ট ভ্যালু কত আছে, 0 আছে না? যখনই এই কন্ডিশনটা ট্রু হবে, দেখেন তো এই কন্ডিশনটা ট্রু হবে, তখন এটাকে আমি প্লাস প্লাস করে দিচ্ছি, তার মানে কি যে 0-এর সাথে 1 যোগ হবে। যে 0-এর সাথে যদি 1 যোগ হয় তাহলে এই ERR এই ভেরিয়েবলের ভ্যালু কত হবে? 1 হবে না? ভ্যালুটা অবশ্যই 1 হবে। আর এখানে আমি আপনার যে মেসেজটা দিব, যে একটা ইউরোর মেসেজ দিব, তা আমি এখানে বলতে পারি যে এখানে আমি জাস্ট নেম দিয়ে রাখলাম, যে এই ভেরিয়েবলের মধ্যে আপনার যে মেসেজটা আমি দিব সেই মেসেজটা আমি সেভ করে রাখতে পারি। এখন কি আমরা সিএসএস শিখছি না যে মেসেজের কালারটা সবসময় রেড কালার হয়, কোনো ইউরোর হলে রেড কালার আসে না? তো আমরা এখানে একবারে কাজ করতে পারি, সিএসএস কোড ইউজ করতে পারি যে স্প্যান কি নেমটা একটা ভেরিয়েবল, মাঝখানে একটা সি আছে। আচ্ছা স্প্যান রেকর্ড, ঠিক আছে। আর এখানে একটা কাজ করতে পারি যে ক্লাস, একটা ক্লাস নিলাম, এখানে একটা ক্লাসের নেম দিলাম ইরোর, ঠিক আছে। এখন ইরোর নামে আমি যে ক্লাসটাকে এখানে কল করলাম, আমার কি কোনো ক্লাস বানানো আছে? ইরোর নামে কোনো ক্লাস বানানো নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে সিএসএস নামক একটা ফোল্ডার নেই, যেহেতু ভবিষ্যতে আমার কাজ করাই লাগবে, সিএসএস নামক একটা ফোল্ডার নিলাম, এর মধ্যে সিএসএস নামক একটা পেজ বানাবো, style.css। তো এই পেজের মধ্যে আমি একটা ক্লাস বানাবো, ক্লাসের নেম দিলাম এরর। এখানে শুধু আমি বলে দিই যে ফন্ট সাইজ 14 পিক্সেল, আর কালার কি দেব? রেড, ঠিক আছে। এখন এই সিএসএস পেজটা আমার লিঙ্ক করতে হবে না এখানে, তো আমি একদম ফার্স্টে এখানে লিখে দিই লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক করা আছে। তাহলে দেখেন যে আমি ইরোর মেসেজ সেভ করে নিচ্ছি, আর এটাকে প্লাস প্লাস করে নিচ্ছে, তাই তো। তো এখানে দেখেন তো আমার এই যে এই কোডগুলো আছে এগুলোকে আমার আটকাইতে হবে না। তো আমি একটা কাজ করি, এগুলোকে কাট করে নিতে পারি। নেওয়ার পরে দেখেন যে এখানে একটা নর্মাল বিষয়, যে আমার একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের ভ্যালু কত আছে? ডিফল্ট আছে 0। এখানে দেখেন যে আপনি যদি ফাঁকা দিয়ে থাকেন, যদি ফাঁকা ইনসার্ট করে থাকেন, তাহলে এটা কি ইনক্রিমেন্ট করে দিচ্ছে না? প্লাস প্লাস করছে, তার মানে কি 1 হবে। এখন যদি ইরর হয় যে আপনি যদি কখনো ফাঁকা দিয়ে থাকেন, তাহলে ERR এর ভ্যালু হবে 1। যদি কোনো প্রকার ইরর না হয়, তার মানে কি যে আপনি যদি ফাঁকা না দিয়ে থাকেন, তাহলে এটার ভ্যালু ডিফল্ট যা আছে তাই থাকবে না, 0 তো থাকবে। তো আমি এখানে শুধু এই কথাটাই বলতে পারি যে ইফ $সাইন ERR ইকুয়াল ইকুয়াল 0, যদি 0 থাকে তার মানে কি কোনো প্রকার ইরর কি হয়েছে? যদি 0 থাকে তার মানে কি ইরর হয় নাই, যে আপনি অবশ্যই একটা ডাটা ওখানে দিছেন।
এখন যদি আপনি ডাটা দিয়ে থাকেন তাহলে কি আমার ডাটা ইনসার্ট করতে হবে না? এখন ডাটা ইনসার্ট করার জন্য আমার আবার কি কোড লাগবে? সেই ফাংশনটাকে কল করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমি ফাংশনটাকে কল করে দেব। জিরো জিরো মানে তো কোনো ডাটা দিই নাই। ডাটা দিই নাই কে বলছে? ডিফল্ট ভ্যালু কত দিচ্ছি? 0। এখন যদি সে ডাটা না দিয়ে থাকে তাহলে কি আপনার এই স্টেটমেন্টটা ট্রু হবে না? উপরে যেটা আছে দেখেন, এই কন্ডিশনটা কি হবে? ট্রু হবে না? যে ইকুয়াল ইকুয়াল ফাঁকা, এটা কখন ট্রু হবে? যে আপনার নেম নামক ভেরিয়েবলটা যখন ফাঁকা থাকবে। এই কন্ডিশনটা কখন ট্রু হবে? আমি এখানে বলছি না যে $c টেন্ডস টু নেম ইকুয়াল ইকুয়াল ফাঁকা। তার মানে কি আপনার নেম নামক ভেরিয়েবলটা যদি ফাঁকা থাকে, তাহলে নেম নামক ভেরিয়েবলটা কখন ফাঁকা থাকবে? আপনার যে ফর্ম ছিল, ফর্মে আপনি কোনো ডাটা দেন নাই, ওটা ফাঁকা অবস্থায় আছে। এখন যদি ফাঁকা থাকে তাহলে দেখেন তো যে এই কন্ডিশনটা কি হবে? ট্রু হবে। যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। তো এই ব্লকটা কাজ করলে এখানে দেখেন আমি কি বলে দিচ্ছি যে প্লাস প্লাস, তার মানে আগে 0 আছে, এর সাথে 1 যোগ হবে, তাহলে ভ্যালু কত হবে? 1 হবে না? এখানে আমি চেক করতেছি যে ERR ইকুয়াল ইকুয়াল 0 কিনা। মানে কি যে এটা ডিফল্ট ভ্যালু 0 দিয়েছিলাম, এটা 0 আসে কিনা। যদি 0 থাকে তার মানে কি যে আপনি ঠিকঠাক মতো ডাটা দিয়েছেন, ফর্মে আপনি ডাটা লিখছেন বলেই তো এখানে নিম্ন ভ্যালুর মতো কোনো একটা ডাটা আছে। দ্বিতীয়টা কন্ডিশন না দিয়ে ইউজ করলে কাজ করতে না। ইউজ ইউজ করে কাজ করতো। তাহলে আমার ফার্স্টটা যদি খালি না থাকে তাহলে তো ফার্স্টের বডিতে আমার ঢুকবই না, তাহলে তো আমার ইউজ করে লংটা এখন অনেক দূর, বুঝলেন? আপনি যেটা বলতেছেন এটা তো শুধু একটা, আপনি এখানে একটা ইনপুট নিচ্ছেন, একটা একটা ইনপুট নিচ্ছেন। তো আপনি আসছেন যে এখানে না হলে আমি ইউজে দিব। এখন ইউজের সমস্যা আছে, আপনার এটা চেক করবেন না, যদি ইউরো না হয় আপনার অন্য ধরনের ইউরো মতো হতে পারে। আপনি কি শিওর যে আমি টাকা না দিলেই ডাটা সেভ হয়ে যাবে? আপনার এরকম হতে পারে যে আমি এখানে ডাটা দিচ্ছি, সাবমিট বাটনে ক্লিক করছি, তারপরে ইউরো আসতে পারে। আমরা কিন্তু বলতে পারি না যে আমার সবকিছু ঠিক আছে, ডাটা দিচ্ছি, কন্ডিশন ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে ডাটা সেভ হবে। শুধু এইগুলাতে ফাঁকা ছাড়াও আরো অনেক ধরনের ইরর আসতে পারে। আর এইটা হচ্ছে যে আমরা যেহেতু একটা নিয়ে কাজ করতেছি, একটা ডাটা নিয়ে আমরা চেষ্টা করতেছি যে আমাদের 10টা ডাটা নিয়ে যে কাজ করা লাগবে, একটা ডাটা দেওয়া আমরা সেই কাজটাই করবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে এই কোডটা লিখতে লিখতে যদি আমি অভ্যস্ত হয়ে যাই তাহলে এখানে কন্ডিশন একটা জায়গায় 10টা আসবে। সমস্যা আছে? সমস্যা নেই। এখন আপনি যাচ্ছেন এখানে ইউজ দিবেন, তাই না? দেওয়ার পর এটা দিবেন। এখন ব্যাপারটা দেখেন যে ইউজ আপনি দিচ্ছেন, ঠিক আছে, এখানে আপনার কি আসবে? যদি ফাঁকা আসে তাহলে ট্রু হবে, এটা সেভ হবে, তাই তো? আর যদি ফাঁকা না আসে তাহলে আপনি সেভ করে নেবেন, মানে ইউজে আসবে। এটা যদি ফলস হয় আর ইউজ কাজ করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমি এখানে ডাটা দিচ্ছি, ঠিক আছে, ডাটাই দিচ্ছি। যদি আমি এরকম দিই যে বিশেষ, এর মধ্যে আমার নেমটা আমি দিয়ে দিলাম, আমি ডাটা দিচ্ছি না, এখন ডাটার সাথে আমার এক্সটার্নাল ট্যাগ আছে না, এটা তো দিচ্ছি। তো এটাকে আপনি সেভ করতে দিবেন এক্সটার্নাল ট্যাগ। এক্সটার্নাল ইনজেকশনের নাম শুনছেন? এক্সটার্নাল ইনজেকশন। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি এই ট্যাগ গুলো দিতে দিয়ে ওই একটা ট্যাগ মিসআউট করে আমার ওয়েবসাইটে 12টা বাজায় দেবে। আমরা আজকে আগে ডিসপ্লে পেজটা করি, তাহলে এক্সটার্নাল ইনজেকশন সম্পর্কে খুব ভালো মতো জানতে পারবো। কিন্তু আমাদের আগে ডিসপ্লে পেজটা দরকার, ডিসপ্লে পেজটা পাবো না। তো আপাতত আমরা এখানে একটু কষ্ট করি, ইলসে না যাই, ইলসে না যাই, না দিয়ে এখানে আবার আমরা ইফ নিয়ে কাজ করি। যে প্রোগ্রামটাকে আমরা ছোটভাবে করতে পারবো সেটা ছোটভাবেই চেষ্টা করি, আগেই বড় করার দরকার নাই, এমনিতেই বড় হবে, সমস্যা এই নেই। ধরনের প্রবলেম আসলে আমরা এভাবে সলভ করবো। এখন আমি আপনাদের সেই ওয়েটা দেখাচ্ছি যে আমার 10টা কোড, যে 10টা ফিল্ডের ডাটা যদি আমি নিই তাহলে এইভাবেই আমি নিতে পারবো। এখন এখানে আমি এটাকে ফটো না করে ইউজ দিয়ে করতে পারতাম, কোনো ব্যাপার ছিল না। আমার তো একটা শিখলে এবার প্রোগ্রামিং এর ব্যাপারটা তো আপনার, এখানে আমি ছোট ছোট ইফ নিয়ে কাজ করছি। এখন কিসের মধ্যে কি কি ছিল? এগুলো ছিল না, আরো তো ছিল, ইফ ছিল তো, এটা নিয়ে কাজ করতে পারে। আমি যদি সুইচ নিয়ে কাজ করি, আমি এখানে যে কাজগুলো করতেছি আমি সবগুলো দিয়ে করতে পারি। তো আমি চেষ্টা করতেছি প্রোগ্রামটাকে যত ছোট করা যায়। সুইচে তো কন্ডিশন কাজ করে। সুইচে কন্ডিশন কাজ করে না, কি বলতে অ্যাডভান্স কোনো প্রোগ্রাম করছেন? আপনি ইফ দিয়ে যে কাজ করবেন সব কাজগুলো আমি সুইচ দিয়ে করতে পারবো। ইফ দিয়ে যে কাজগুলো করবেন এগুলো সুইচ দিয়ে করা হয়।
সুইচ নিয়ে আমরা কেউ কাজ করি না, এটা হচ্ছে বড় ব্যাপার, ঠিক আছে? সুইচ দিয়ে কাজ করা যায় না তা না, আপনি অ্যাডভান্স প্রোগ্রাম করেন। যে আমরা এইগুলো করছিলাম না, মনে আছে? গ্রেড নির্ণয়, ওই সব কিছু সুইচ দিয়ে করা যায়। অনেকে বলে যে স্যার সুইচ দিয়ে তো করা যায় না, করা যায় না কে বলছে? ওটা ইউজ করাটা জানতে হবে। আমরা জানি বেসিক স্ট্রাকচারটা আছে, এখানে কেস আছে, ব্রেক আছে, এইভাবে হয়তো কাজ করে, কিন্তু আমরা ওইটা নিয়ে অ্যাডভান্স কেউ কাজ করি না। আচ্ছা, আমরা আপাতত ছোট করে কাজ করি। এখানে দেখেন মোটামুটি ঠিক আছে। এই লাইনগুলো কি মানে বোঝার কোনো সমস্যা আছে যে বুঝিনি? আমি কিন্তু আপনাদের বারবার এই ছোট লাইনগুলো বলতেছি, এরপরে কিন্তু আর জিজ্ঞাসা করবো না যে বুঝলেন কি বুঝলেন না, আমি আমার মতো কাজ করব। তো যদি আমরা এটা বুঝতে পারি তাহলে দেখেন এটাকে একটু সেভ দেই। এখন মেন কথা হচ্ছে এই যে আমরা এখানে ইরোরটা সেভ করে নিলাম, ইরোর মেসেজটা, এই ইরোর মেসেজটা আমার দেখাইতে হবে না ইউজারকে। এখন ইরোর মেসেজ আমি কোথায় দেখাবো? দেখেন আমার এখানে যে ফর্ম আছে, এই ফর্মের পাশাপাশি তো আমি এখানেই তো ইরোর মেসেজ দেখাবো। যে আমরা অনেক সময় দেখি যে এখানে দেখায়, নিচে দেখায়, তো আমরা যদি পাশে দেখাইতে পারি নিচেও দেখাইতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন আমি যেখানে ইরোর মেসেজটা দেখাইতে যাচ্ছি সেখানে ওই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করব। কোন ভেরিয়েবল? এখানে দেখেন যে ইনেম নামে একটা ভেরিয়েবল নিয়েছে না, এখানে একটা ইরোর মেসেজ দিবে। কেন দিবে? যে আমি সরাসরি ভেরিয়েবলটাকে ইউজ করছি কিন্তু ডিক্লেয়ার করিনি। তো আমি এই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারবো না উপরে? এই যে এখানে, এখানে ফার্স্টে বললাম যে এটা ফাঁকা, প্রাথমিক অবস্থায় ফাঁকা আছে। যদি কোনো প্রকার ইরর হয় তাহলে ইরর মেসেজটা আমার ইনেম নামক ভেরিয়েবলে সেভ থাকবে। এখন আমি যেখানে ইরর মেসেজটা দেখাতে যাচ্ছি সেখানে তো সরাসরি আমি এটাকে প্রিন্ট করতে পারি। তো সেক্ষেত্রে নিচে যায়, এটা হচ্ছে আমাদের ফর্ম, এই ফর্মের পাশেই তো আমরা দেখাতে যাচ্ছি, তাহলে এর পাশে আমরা পিএসপির স্ট্রাকচার নিব, কারণ ভেরিয়েবল তো পিএসপিতে, আর এখন ফর্মটা তো আমরা এইচটিএমএল বানাইছি। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে পিএসপির স্ট্রাকচার শুরু করে প্রিন্ট করবো কোনটার, যে ডলার সাইন ইনেম, ঠিক আছে? ডলার সাইন ইনেম, তাহলে আমরা ইরোটা দেখতে পারবো। এবারে এখানে যায়, আপাতত কোনো কিছু দেখতেছি না, কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে সাইডে দেখুন রিকোয়ার্ড দেখাইছে, ইরো দিছে। এখন মেন কথা যে ইরো দিছে ঠিক আছে, কিন্তু ডাটা সেভ হয়েছে কিনা এটা তো আমাদের দেখতে হবে। তো আমরা এখানে একটু আইডিটা দেখি, যে লাস্টে কত নাম্বার আইডি আছে, 15। এখন আমরা যদি ওখান থেকে কিছু একটা ইনসার্ট করি তাহলে সেটার আইডি কত হবে, 16 হবে। তো এখানে আমরা কিছুক্ষণ ট্রাই করি, এখানে আবার ক্লিক দিলাম, দেখেন তো আপনার আইডি কি বাড়ছে? তার মানে ডাটা তো আর ইনসার্ট হয় নাই। এখন ডাটাটা আমরা এইভাবে আটকাইতে পারি যে আপনি যদি ফাঁকা দিয়ে ইনসার্ট করেন তাহলে নিবে না। বাট আমরা যদি এখানে কোনো একটা ডাটা দিই, যে আমরা এখানে কোনো একটা ডাটা দিলাম, দিয়ে এবার যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখেন তো মেসেজ দিবে না, ডাটা সেভ সাকসেসফুলি দিছে। তো এখন এই মেসেজটা, ইরোর মেসেজটাকে যদি রেড কালারে দেখাইতে পারি, ডাটা সেভ সাকসেসফুল, এটা গ্রিন কালারে দেখাইতে পারবো না? এখন ওইটা যদি আমি মনে করি যে একটু ভালো করে দেখাবো, সেটাও দেখাইতে পারে। শুধু সিএসএস কোডগুলো একটু চিন্তা করেন, করতে পারবেন। আমিও কিছু কাজ করে দিব, তবে লগ ইন ফর্ম হবে, রেজিস্ট্রেশন ফর্ম হবে, তখন দুই জিনিসটা আমি সুন্দর করে দিব। বাট এই ছোটোখাটো যে কাজগুলো ইউজার দেখতে পারবে না, এই কাজগুলো কি অ্যাডমিনের জন্য, যে কান্ট্রির নেমগুলো ইনসার্ট দেবে, কে দিবে? আমার ডাটাবেসে কান্ট্রি নেমগুলো ইনসার্ট রাখতে হবে, কে দিবে? অ্যাডমিন দেবে, ইউজার না। মানে এই ফর্ম আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো কি করবে? অ্যাডমিন করবে। কারণ আমার ডাটাবেসে কান্ট্রি নেমগুলো আসবে, এগুলো যদি আমি ইউজার কাছে দিই তাহলে তো সে একই অবস্থা, সে দেখা যাচ্ছে যে আমার ডাটাবেসটাকেই ডিলিট করে দিবে। সিলেক্ট করে ইউজারকে শুধু আমি সিলেক্ট করে দেবো, তো ইউজারের জন্য আমরা এখনো কোনো কাজ করতেছি না, আমরা আপাতত অ্যাডমিনের কাজগুলো করতেছি, ঠিক আছে? তো ডাটা তো ইনসার্ট করতে পারছি, তাই না? এখানে আরো অনেক সিকিউরিটি আছে, আমরা সিকিউরিটির ব্যাপারে একটু পরে আসে, কারণ ডিসপ্লে পেজটা না থাকলে তো এইচটিএমএল ইনজেকশন কি, এখানে কেন সিকিউরিটি দিব, লাভ কি, সুবিধা অসুবিধা সবকিছু আমাদের জানতে হবে। তো তার আগে আমাদের একটা ডিসপ্লে পেজ বানাইতে হবে, যে আমরা এখন ডাটা কি ইনসার্ট করতেছি কোথায়। মাইএসকিউএল ইনজেকশন কি আছে? আসে মানে বলতে মানে এসকিউএল ইনজেকশন লোকেশন হয় যখন মাইএসকিউএল ইনজেকশন এসকিউএল ইনজেকশন বলে এটাকে, মাইস্কিউএল না এসকিউএল। এসকিউএল আছে, এসটিএমএল ইনজেকশন আছে, যদি ওয়েবসাইটটাকে বাঁচাইতে চাই সবগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো দেখ আমরা ইনসার্টটা মোটামুটি করতে পারবো, যদিও বাসায় কেউ দেখেন নাই, বাসায় একটু দেখবেন।
এই কোডগুলো খুব বেশি কঠিন কোনো কিছু না, যদি আপনার বেসিকগুলো জানা থাকে আপনার একদিনে আমি ক্লাস কিভাবে বানাবেন, অবজেক্ট কিভাবে বানাবেন শুধু এটাই দেখাইছিলাম। যদি এই কয়টা ক্লাস একটু ভালো করে বুঝেন তাহলে দেখেন এখানে অপরিচিত কোনো কিছু আমরা লিখিনি। ইফ স্টেটমেন্টে আমরা আগে অনেকবার কাজ করছি, সেই ইফ দিয়ে তো আমি কাজ করতেছি। ভাই ইরোর ইআর এটা ইকুয়াল টু জিরো নিচ্ছে, যে কোনো কিছু তো নিতে পারি, জাস্ট একটা কোনটা? এটা এটা হ্যাঁ এটা তো আমরা একটা ভেরিয়েবল নেম তো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, সমস্যা নেই। ভ্যালুটা যেটা জিরো নিচ্ছে ভ্যালুটা আমি দিছি আমার সুবিধার্থে, ঠিক আছে? যে আমি একটা কন্ডিশন দিব, এখন কন্ডিশন দিতে গেলে আমার যে লজিকগুলো তো আমাকেই সাজাতে হবে, আমি তো কারোর কাছ থেকে নিব না। এখানে লজিকটা কি করছি, যে এটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছি 0, ঠিক আছে? যখন একটা এরর হবে এর সাথে 1 হবে। এখন এর সাথে যোগে 2 হয়েছে কি 3 হয়েছে বা 4 হয়েছে এটা তো আমার দেখার বিষয় না, আমি দেখতেছি 0 আছে কিনা। যদি 0 থাকে তাহলে আমার কোডটা ঠিক আছে, আর যদি 0 না থাকে তাহলে অন্য কিছু হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে 1 দেব, ওকে, সমস্যা নেই। এখানে দেখেন আমি যদি মনে করি যে আমি 1 দিয়ে প্রোগ্রাম করবো তাহলে 1, তাহলে আমার ডিফল্ট ভ্যালু আছে কত? 1। এখন ডিফল্ট ভ্যালু যদি 1 থাকে তাহলে দেখেন কি, যদি কোনো প্রকার এরর হয় তাহলে ওই 1 এর সাথে 1 যোগ হবে না, ভ্যালু হবে কত? 2। এখন যদি এরর হয় তাহলে ভ্যালু হবে 2, আর যদি এরর না হয় ভ্যালু হবে 1। তাহলে এখানে আমি চেক করার সময় কি 0 দিয়ে চেক করব? আমি চেক করবো যে 1 আছে কিনা। যদি 1 থাকে তাহলে ডাটাটাকে আমি সেভ করবো, আর যদি 2 অথবা 3 4 যাই হোক না কেন 1 বাদে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আমি ডাটা সেভ করব না, সেটাই। এখানে দেখেন তো আমি এখানে 1 দিতে পারি। তো এই লজিকগুলো আপনাকে কেউ বলে দিবে না, ঠিক আছে? লজিকগুলো নিজেকে সাজাতে হবে। আমি আপনাদের শুধু চিন্তা ভাবনার ধারণাগুলো দিতে পারি, যে এইভাবে চিন্তা ভাবনা করে একটা কিছু করবেন। এখন আপনি যদি গার্লফ্রেন্ডের চিন্তা করেন বসে, সেটা তার প্রোগ্রামে কাজে লাগবে না। গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা করলেও অনেক কিছু করা যায়, প্রোগ্রামে করা যায় না তা না। আপনি গার্লফ্রেন্ড প্রতিদিন যা করো ওইটা দিয়ে একটা অ্যাপস বানিয়ে ফেলেন, দেখেন যে এটা বাজারে অনেক চলবে, ঠিক আছে? তো এক গার্লফ্রেন্ড যে সবারই লস প্রজেক্ট তা না, অনেকের বলা যায় যে অনেক কিছু লাভই হয়। তো আমরা ইনসার্টটা মোটামুটি করছি তাই না? আমরা আপাতত ডিসপ্লেটা করি, যদি ডিসপ্লেটা নিয়ে কাজ করতে পারি তাহলে দেখা যাচ্ছে ইনসার্টে আরো কিছু কিছু জিনিস বাকি আছে, এগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো। তো যদি ডিসপ্লে পেজ বানাইতে চাই বা ডিসপ্লে নিয়ে কাজ করতে চাই, আগে তো আমার ডিসপ্লের একটা পেজ লাগবে না? এখানে দেখেন আমরা গতদিন কিন্তু শুধু কান্ট্রি ইনসার্ট ডট পিএসপি একটা পেজ বানিয়েছিলাম, এই পেজ থেকে শুধু আমরা ডাটা ইনসার্ট করতে পারবো। এখন ডিসপ্লে পেজ যদি আমি না বানাই তাহলে দেখেন আমার বারবার ডাটা পেজে যে দেখা লাগতেছে না যে আমার ডাটা ইনসার্ট হয়েছে কিনা। এটা তো আমি বারবার ডাটা পেজে গিয়ে দেখতেছি যে আমার ডাটা ইনসার্ট হয়েছে কিনা। তো আসলে তো আমরা বারবার এই ডাটা পেজে যেয়ে দেখবো না যে ডাটা ইনসার্ট হয়েছে কিনা। ডাটা আমরা আমাদের পেজ থেকে ইনসার্ট করব এবং আউটপুটটাও আমাদের পেজে আমরা দেখব। ডাটা বেজের কাজটা হচ্ছে যে আমরা ফার্স্টে ডাটা বেজ ক্রিয়েট করবো, টেবিল যেগুলো বানানো দরকার বানিয়ে দিচ্ছি, ব্যাস ডাটা বেজের দায়িত্ব শেষ। আর যা করবো আমরা সব ওয়েব পেজ থেকে করব। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের একটা ডিসপ্লে পেজ লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আগে একটা পেজ বানিয়ে নিতে পারি না, যে কান্ট্রি ডিসপ্লে ডট পিএইচপি, ঠিক আছে? এখন ডিসপ্লে নামে আমরা একটা পেজ বানাইছি। এখন এখানে আমরা একটা ফাংশন ইউজ করব, যে ডিসপ্লে নামে একটা ফাংশন ইউজ করে আমরা ডাটাগুলো ডিসপ্লে করব। এখন মেন কথা হচ্ছে যে আমরা যে ডিসপ্লে নামক ফাংশনটা ইউজ করব, সে ফাংশনকে আমাদের আগে থেকে কেউ বানাই দিছে? দেয় নাই, ফাংশনটা আমাদেরকেই বানাইতে হবে। তাহলে আগে আমরা ডিসপ্লে নামক ফাংশনটা বানায় আসতে পারি না? আগে ডিসপ্লে নামক ফাংশনটা বানাবো, তারপর ওটাকে ইউজ করে আমরা ডাটাগুলো ডিসপ্লে করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যেতে পারি কোথায়, আমাদের ডিএল নামক একটা ফোল্ডার ছিল মনে আছে? এখানে একটা পেজ ছিল যে কান্ট্রি ডট পিএসপি, আমরা বলছিলাম যে কান্ট্রি রিলেটেড যত কাজ করব, মানে কান্ট্রি টেবিলে কাজ করার জন্য যতগুলো ফাংশন আমাদের লাগবে সব ফাংশনগুলো এই একটা পেজে আমরা বানিয়ে রাখবো। তো আমরা এই পেজটাকে ওপেন করি, এখানে দেখেন কতদিন আমরা ইনসার্ট নামে একটা ফাংশন বানাইছিলাম, ইনসার্ট নামে ফাংশন বানাইছিলাম। তো তো আজকে আমরা একটা ফাংশন বানাবো, যে এর নিচে একটা ফাংশন বানাই ডিসপ্লে নামে।
তো সেক্ষেত্রে দেখেন ডিসপ্লে নামে যে ফাংশন বানাবো সেটা তো আর এই পেজে ইউজ করবো না, এখানে ইউজ করবো না বাইরের পেজে। ইনসার্ট কান্ট্রি আন্ডারস্কোর ডিসপ্লে ডট পিএসপি এই পেজে আমরা ওই ফাংশনটাকে ইউজ করব। তো সেক্ষেত্রে অ্যাক্সেসিং মোড আমি কি দিব, অবশ্যই পাবলিক। পাবলিক দেওয়ার পরে আমার যেহেতু ফাংশন হবে, ফাংশন আমাকে একটা কি অর্থ লাগবে, ফাংশন, ফাংশনের নেম দিতে পারি ডিসপ্লে। ঠিক আছে, এখন ফার্স্টে কি লাগবে আমাদের, কানেকশন। কারণ এখানে দেখেন যে আমরা গতদিন একটা কানেকশন বানিয়েছিলাম, সেটা কোন ফাংশনের জন্য, শুধু ইনসার্ট ফাংশনের জন্য, যে কানেকশনটা আমরা শুধু ইনসার্ট ফাংশনেই ইউজ করতে পারবো। তো এখন দেখেন আমি ফাংশন বানাচ্ছি তো আর একটা ডিসপ্লে ফাংশন। এখন ওই কানেকশন যদি আমি এখানে ইউজ করতে চাই পারবো, এখানে আমার কানেকশনটা বানাইতে হবে। তাহলে আমাদের কানেকশন তো এখানে বানানোই ছিল, ওইটাকে আমরা কপি করতে পারি কানেকশন। তো সেক্ষেত্রে দেখেন এখানে কানেকশনটা আমরা পেয়ে গেছি। এরপরে দরকার কি আমাদের এসকিউএল কমান্ড দরকার না, তাহলে আমরা একটা ভেরিয়েবল বানাই $সাইন এসকিউএল। এখানে দেখেন তো আমি লিখতে পারি যে সব ডাটাগুলো দেখার একটা কমান্ড ছিল, কি ছিল, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, কান্ট্রি টেবিল। ঠিক আছে তো, এরপরে দেখেন আমাদের একটা রিকোয়েস্ট বানাইতে হবে না, সার্ভার কাছে তো আমার একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো যেহেতু আমরা ডিসপ্লে করব, আগে যে কোডগুলো লিখছিলাম ওটা কিন্তু শুধু ইনসার্টের ক্ষেত্রে ছিল, ওই কোডগুলো দিয়ে ডিসপ্লে করা যাবে না। এখন যদি আমরা ডিসপ্লে নিয়ে কাজ করতে চাই তাহলে দেখেন যে আমাদের ডাটাগুলো আসলে ডাটাবেসে কিভাবে আছে, টেবিল আকারে আছে না, টেবিল আকারে আছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কান্ট্রি নামে যদি একটা টেবিল থাকে, টেবিলগুলো দেখতে কেমন আছে, এরকম কিছু একটা আছে, যে আইডি নামক একটা কলাম আছে, নেম নামক একটা কলাম আছে, এখানে আইডি গুলো আছে আর এখানে নেম গুলো আছে, তাই তো, এরকম একটা টেবিলে আছে। যদিও বিশ্বাস করতেছে না, ডাটাবেসটা একটা ওপেন করে দেখেন, টেবিলের চেহারাগুলো এরকম। তো এখানে দেখেন যে এই ডাটাবেসের টেবিলে যে ডাটাগুলো আছে এগুলোকেই আমরা কি করতে চাচ্ছি, আমাদের ওয়েব পেজে দেখাইতে চাচ্ছি। তো সে সরাসরি তো আমরা ওই কাজটা করতে পারবো না, যে ওখানে একটা টেবিল আছে এটাকে ধরে আমাদের ওয়েব পেজে দিয়ে দিলাম, তাহলে আমার ডাটা সবগুলো দেখাই দিচ্ছে, এরকম কোনো কিছু তো আর করতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে একটা এসকিউএল কমান্ড লিখছি, যে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি। এই এসকিউএল কমান্ডটা যদি আমি কোনোভাবে সার্ভারে পৌঁছাইতে পারি মানে ডাটাবেসে, তাহলে সে সব ডাটাগুলোকে সিলেক্ট করবে। এখন মেন কথা আছে যে আমার ডাটাবেসে ডাটাগুলো সিলেক্ট করে তো লাভ নাই, ওই ডাটাগুলো ওখান থেকে নিয়ে আমার ওয়েব পেজে দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করি, যে আমরা সার্ভার কাছে রিকোয়েস্ট পাঠাবো, যে আমরা ডাটাগুলো সিলেক্ট করব। তবে রিকোয়েস্টটা এর আগে আমরা কি করছি, সরাসরি পাঠিয়ে দিছি না, উপরের ফাংশনটা একটু দেখেন যে রিকোয়েস্টটা কিন্তু আমরা সরাসরি পাঠিয়ে দিছি। কিন্তু এখানে এই রিকোয়েস্টটা আমরা সরাসরি না পাঠিয়ে আমরা আর নামক একটা ভেরিয়েবল নিলাম, মানে রিকোয়েস্টের একটা শর্ট নেম দিলাম আর, এর মধ্যে ওই রিকোয়েস্টটা আমরা সেট করে রাখতে পারি যে মাই এসকিউএল আই, এটাই তো ছিল। তারপরে কি ছিল, কোয়েরি। এর মধ্যে আমার কানেকশনটা দরকার ছিল না, তাহলে ছিল $সাইন সিএল। এটা তো, যে আমার যে রিকোয়েস্টটা ছিল এটাই রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা আমি সরাসরি না পাঠাই এটাকে সেট করে রাখছি কোথায়, আর নামক একটা ভেরিয়েবল। এখন কেন রাখছি, এটা আমার যে পরবর্তী যে কন্ডিশনে বলে দেবে এটা সুবিধার্থে। যদি আমি এটা না দিই তাহলে দেখেন এই কোড সব যদি একসাথে লিখতে চাই লাইনটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো দেখেন তো রিকোয়েস্টটা যদি আমরা রাখি, এরপর আমি রিকোয়েস্ট পাঠাবো সার্ভারের কাছে, কিভাবে পাঠাবো, যে সার্ভারকে আমি বলবো যে আপনি যত ডাটা সেভ করছেন এই সব ডাটাগুলোকে আমি এক একটা রো আকারে ভাঙবো। একটা টেবিল আছে না, ফার্স্টে দেখেন আমি যদি এই ফার্স্ট যে রো আছে এই ফার্স্ট রোটাকে আমি যদি ভাঙি তাহলে কি কি পাবো, আইডি পাবো, নেম পাবো। এখন রো যে আমরা ভাঙতেছি আসলে কি এটা রো না টেবিল হেডার, আমরা ফার্স্ট যেটা দেখতেছি এটা কি টেবিল হেডার না। তো টেবিল হেডার কি আমার ডাটাবেস থেকে আনার দরকার আছে, আমার তো আনার দরকার শুধু ডাটাগুলো আমার তো টেবিল হেডার আনার দরকার নেই। তো সেক্ষেত্রে দেখেন যে টেবিল হেডারটা আমরা আনতে পারবো না। আমরা এখানে একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে যে মাই এসকিউএল আই ফেস অ্যারে, এর মধ্যে আমরা কানেকশনটা দিয়ে দিব
সরি কানেকশন না, আমাদের যে রিকোয়েস্টটা ছিল রিকোয়েস্ট $আর, ঠিক আছে। তো এই ফাংশনটার মাধ্যমে আমরা কি করি যে আমার যে টেবিল আছে এই টেবিলটাকে একটা রো আকারে ভাঙে, কারণ টোটাল টেবিলটাকে তো ধরে আমরা এনে দিতে পারবো না। আমরা একটা কাজ করতে পারি যে এই রোটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো ডাটা পাবো, একটা আইডি পাবো আর একটা নেম পাবো। এই আইডি আর নেমটাকে আমি আমার ওয়েবসাইটে প্রিন্ট করে দিব। তারপরে আবার এইটাকে ভাঙবো, ভাঙার পরে দেখেন আমি আবার আইডি পাবো, নেম পাবো, এটাকে আমি প্রিন্ট করে দেখাই দিব। দেখানোর পরে এটাকে আমি আবার ভাঙবো, ভাঙার পরে দেখেন আমি আবার আইডি আর নেম পাবো। এগুলোকে আমি কি করতে পারি, প্রিন্ট করে দিব। এখন এখন থেকে আমি টেবিলের যে রো গুলো আছে এই একই রো বা এই যে রো গুলোকে আমি ভাঙতেছি না, ফার্স্ট রোটাকে আমি ভাঙলাম, তারপর সেকেন্ড রোটাকে ভাঙলাম, থার্ড রোটাকে ভাঙলাম। তো দেখেন তো একই কাজ আমি বারবার করতেছি না, যে রোটাকে ভাঙতেছি। তাহলে একই কাজ আমরা কতবার করব, যতগুলো আমার রো থাকবে, মানে ডাটাবেসে যতগুলো ডাটা থাকবে। এখন দেখেন তো আমার একই কাজ যদি একাধিকবার করা লাগে তাহলে আমরা কি ইউজ করি, লুপ ইউজ করি। এখন লুপের মধ্যে তো আমার 3-4টা ছিল, একটা ছিল ফর, আরেকটা ছিল ফর ইচ, আরেকটা ছিল হোয়াইল, আরেকটা ছিল ডু হোয়াইল। এখন বলেন যে আমরা কোন লুপটা ইউজ করতে পারবো, এখন হোয়াইলটা আমরা কেন ইউজ করব, মানে যখন একটা কন্ডিশনে দেখা যাচ্ছে এটা শেষ কোথায় সেটা আমি জানি না, মানে একটা আগে যে এখানে দেখেন আমি যদি ফর লুপ নিয়ে কাজ করি, ফর আমি আজকেও দেখাই দিচ্ছি, এরপর আর দেখাবো না। ফার্স্টে কি ইনিশিয়ালাইজেশন থাকে না ফর লুপ নিয়ে কাজ করতে হলে, এরপরে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকতেই হবে, তাহলে আমি ফর লুপ নিয়ে কাজ করতে পারবো। এখন দেখেন আমি যদি ডু হোয়াইল নিয়ে কাজ করি, ডু হোয়াইল নিয়ে কাজ করে কি হয়, আগে একবার প্রিন্ট করে তারপরে কন্ডিশন চেক করে। এখন আমি একটা ওয়েব পেজ বানাবো, আমার ডাটাবেসে তো ওই পেজের ডাটা নাও থাকতে পারে, পারে না। এখন আমার ডাটাবেসে কোনো ডাটা নাই, অথচ আমি প্রিন্ট করতেছি হিরো দিবে না, আমি তো জেনে শুনে তো আমার ওয়েবসাইটে হিরো আনবো। তো সেক্ষেত্রে দেখেন আমরা এটাও ইউজ করতে পারবো না। এবার যদি ফর ইচে যাই, ফর ইচ লুপ দিয়ে আমরা কি করতাম, যে আমার অ্যারের মধ্যে একটা ডাটা আছে, সেই ডাটাকে আমরা একটা ভেরিয়েবলে নিয়ে প্রিন্ট করে দিতাম, তাই তো। এখন সেক্ষেত্রে দেখেন যে আমি ডাটাবেস থেকে নিতে গেলে কি আমি ফর ইচ ইউজ করতে পারবো, ফর ইচ নিয়ে কাজ করতে হলে আপনার মাস্ট বি অ্যারে লাগবে, অ্যারে ছাড়া ফর ইচ কাজ করা যাবে না। তো সেক্ষেত্রে দেখেন এই কয়টা লুপ নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, আমরা কাজ করতে পারবো হোয়াইল লুপ নিয়ে, যেখানে আমার ইনিশিয়ালাইজেশন বা আমার কোথায় শেষ হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো না থাকলেও কাজ করা যাবে, আমার শুধু কন্ডিশনটা থাকলেই হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা একটা কাজ করতে পারি, যে এই যে আমরা রিকোয়েস্টটা বানাইছি, রিকোয়েস্টটা বানানোর পরে এই যে এই কোডটার মাধ্যমে আমরা রো গুলোকে ভাঙতেছি না, তো এই কোডটাকে আমরা লুপের মধ্যে দিয়ে দিতে পারি। এই কোডটাকে যদি আমরা লুপের মধ্যে দিয়ে দিই তাহলে এই কোডটাই হবে আমাদের ওই কন্ডিশন, আমাদের এক্সট্রা করে কোনো কন্ডিশন দেওয়া লাগবে না। এটা কন্ডিশন কিভাবে হবে, যে এখানে দেখেন যে আমার যে ফাংশনটা আছে এই ফাংশনটা কাজ করবে কতক্ষণ, আপনার যতগুলো রো থাকবে ঠিক ততবার কাজ করবে, তার বাইরে ফাংশনটা কল হবে না। এখন আমি যখন রিকোয়েস্ট পাঠাই দিচ্ছি যে লুপটা যখন একবার ঘুরবে তখন এই ফাংশনটা এই রোতে যাবে, যে এই ডাটাগুলোকে ভাঙবে, ভাঙার পরে দেখেন দুটো ডাটা পাবে, নিয়ে এসে ওয়েব পেজে দেখাই দিবে। দেখানো শেষ, লুপটা আবার ঘুরবে, তখন এই ফাংশনটা দ্বিতীয় রোতে যাবে, এটাকে ভাঙার পরে যে দুটো ডাটা পাবে সেই দুটো ডাটা আউটপুটে দেখাই দিবে। দেখানো শেষ, রোটা মানে লুপটা আবার ঘুরবে, তখন যাবে এখানে, এটাকে ভাঙবে, ভাঙার পরে যে দুটো ডাটা পাবে সেই দুটো ডাটা আউটপুটে দেখাই দিবে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি, কোডগুলো যদিও আমরা করি না কিন্তু সিস্টেমটা বুঝতে পারছি কিনা, যে এইভাবে কাজ করে। যদি বুঝতে পারি তাহলে এবার আমরা একটু কোডগুলো করতে পারি। তাহলে দেখেন এখানে একটা রিকোয়েস্ট বানাই ফেলি আমরা, একটা রিকোয়েস্ট কিভাবে বানাবো, MySQL i কানেকশন কিসে আছে, $CN। এখন আপনি যদি $CN নামে কানেকশন না বানান তাহলে আর কি করবেন, এই লাইনটা এখানে বসে লিখেন,
এখানে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার আরও অনেকগুলো ফাংশন ইউজ করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার আমার বারবার এই লাইনটা লিখতে হবে। তো এত গুলো ওয়ার্ড লেখা থেকে আমি একটা ওয়ার্ড লিখে যদি কাজ চালাতে পারি, এটা আমার জন্য ইজি না? এবার দেখেন আমরা লুপ নিব একটা। লুপের মধ্যে কি দিতে পারি, যে মাই এসকিউএল আই ফেস অ্যারে, এর মধ্যে কি দিব, কানেকশনটা দিতে হবে। এখন কানেকশনটা কিসের মধ্যে আছে, এখানে দেখেন তো আমার রিকোয়েস্টের মধ্যে কানেকশন আছে না? তো সেই ক্ষেত্রে আমি এখানে দিতে পারি রিকোয়েস্ট। ঠিক আছে, এখন দেখেন তো লুপটা যখন একবার ঘুরবে, তখন এর মধ্যে একটা ডাটা থাকবে না? একটা না, যেহেতু আমাদের দুইটা কলাম আছে, তাহলে দুইটা ডাটা পাবো, একটা আইডি পাবো আর একটা নেম পাবো। এখন সেক্ষেত্রে দেখেন যে এর মধ্যে যে আমি দুইটা ডাটা পাচ্ছি, এই দুইটা ডাটা যদি একটা ভেরিয়েবল নিয়ে এটাকে যদি আমি প্রিন্ট না করি, লুপটা যখন দ্বিতীয়বার করবে, ওই প্রথম ডাটাটা কি আমার থাকবে? আমি নর্মালি ধরলাম যে এর মধ্যে আমার দুইটা ডাটা আছে, আমি এটাকে প্রিন্ট কোনো কিছুই করলাম না। ঠিক আছে, এখন লুপটা যখনই দ্বিতীয়বার করবে তখন কি প্রথম ডাটা থাকবে? দ্বিতীয়বার ডাটা চলে আসবে, তাহলে প্রথম ডাটাকে আমরা দেখতে পারবো? দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে এই ফাংশনের মাধ্যমে আমরা যে দুইটা ডাটা পাচ্ছি, সেই দুইটা ডাটা আমরা একটা ভেরিয়েবলে সেভ করে নিব। যে এখানে একটা ভেরিয়েবল নিলাম ডাটা, এই ডাটা নামক ভেরিয়েবলে আমি দুইটা ডাটা সেভ করে নিলাম। ঠিক আছে, যে আমি যে দুইটা ডাটা পাচ্ছি, সেই দুইটা ডাটা আমি সেভ করে নিলাম ডাটা নামক ভেরিয়েবলে। এখন বলেন ডাটা নামক ভেরিয়েবলে আপনার কয়টা ডাটা যাবে? দুইটা। তাহলে এটা কি ভেরিয়েবল হিসেবে কাজ করবে না অ্যারে হিসেবে কাজ করবে? অ্যারে হিসেবে কাজ করবে। এখন দেখেন তো যে এটা অ্যারে হিসেবে কাজ করবে, ঠিক আছে, বাট কোন ধরনের অ্যারে, নিউমেরিক অ্যারে না অ্যাসোসিয়েটিভ অ্যারে? নিউমেরিক অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে এর মধ্যে পার্থক্য কি ভাই? ইন্ডেক্সিং এর সময় স্ট্রিং থাকে, এখানে কি আমরা কোনো স্ট্রিং দিচ্ছি? ইন্ডেক্সিং কি দিতে পারতেছে? আমরা বলতেছি যে এখানে যে দুইটা ডাটা পাবো, সেই দুইটা ডাটা আমার এর মধ্যে সেভ হবে। আমরা কি এখানে বলে দিয়েছি যে আমার প্রথম ডাটাটা 0 লোকেশনে, অথবা দিয়ে মানে পরের ডাটাটা আমার 1 লোকেশনে সেভ হবে, অথবা এরকম বলতেছি যে আমার প্রথম ডাটাটা আইডিতে সেভ হবে? কোনো কিছুই আমরা বলতেছি না। আসলে হবে কি, 0 আর 1 নেবে। এটা আসলে 0 আর 1 নিবে না, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে। কেন হবে? এখানে দেখেন মাইস্কুয়েল ফেস অ্যারে, যদি এই ফাংশনটা আমরা ইউজ করি তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করে। আর যদি আমরা এখানে দিতাম যে মাইস্কুয়েল আই ফেস রো, তাহলে হয়তো ওটা নিউমেরিক অ্যারে। এখানে দেখেন যে আমি যদি মাইস্কুয়েল ফেস রো যদি লিখি, তাহলে আমার এখানে যে ভেরিয়েবলটা আছে এটা একটা নিউমেরিক অ্যারে হবে। ঠিক আছে, আর যদি এখানে আমি অ্যারে দিই, তাহলে এটা হবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, এখন রোটা দিয়েও আমি কাজ করতে পারি, অ্যারেটা দিয়েও কাজ করতে পারি। এখন প্রবলেমটা হচ্ছে যে আমার দুইটা ডাটা আমি বুঝতে পারতেছি যে প্রথম ডাটা আমার 0-তে থাকবে, দ্বিতীয় ডাটা আমার 1-এ থাকবে, কিন্তু আমার অনেকগুলো ডাটা থাকলে কিন্তু আমি বুঝবো না যে কোনটার মধ্যে নেম আছে কোনটার মধ্যে রোল আছে, আমরা কি বুঝবো? বুঝতে পারবো না। এখন এখানে দেখেন তো আপনি বলতেছেন যে দুইটা ডাটা আসবে, বাট আপনি কি বলতে পারবেন যে 0 লোকেশনে আপনার নেম আসবে বা 0 লোকেশনে আপনার আইডি আসবে? আপনি কিন্তু শিওর না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা সবসময় চেষ্টা করব, যদি একটু আপডেট কাজ করতে চাই, তাহলে এখানে অ্যারেটা ইউজ করব। রোটা ইউজ করতো কখন, যে নর্মাল কনসেপ্টে যদি কাজ করতো তাহলে এখানে রো ইউজ করতো। তো যদিও কোথাও রো দেখেন তাহলে এটা দেখে ভয় পাওয়ার কারণ নাই। আমি এগুলো রোটাও দেখাই দিলাম যে যদি আমরা এখানে রো নিয়ে কাজ করি তাহলে এটা হবে নিউমেরিক অ্যারে, আর যদি এখানে আমরা অ্যারে নিয়ে কাজ করি তাহলে এটা হবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, এ পর্যন্ত। এখন দেখেন এর মধ্যে আমার দুইটা ডাটা আছে না, এই দুইটা ডাটা আমি কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি না? তো প্রিন্ট আমি কিভাবে করবো, যে প্রিন্ট $সাইন ডাটা। এখন প্রবলেম হয়ে গেছে, আমরা বলতেছি যে ডাটাটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাহলে ইন্ডেক্সিং হিসাবে কি হবে? ইন্ডেক্সিং তো আমরা এখানে দিই নাই। অ্যাসোসিয়েটিভ অ্যারে হলে আমার ইন্ডেক্সিং হিসাবে কি থাকতে হবে, স্ট্রিং থাকতে হবে না? অ্যাসোসিয়েটিভ অ্যারে হতে গেলে
আমার ইন্ডেক্সিং এর সময় স্ট্রিং হতে হবে, এটা তো আমরা জানি। এখন স্ট্রিং আমরা কোথায় পাবো? প্রিন্টার দিয়ে দেখে তো কোনো লাভ নাই, এখানে প্রিন্টার দিলে কোনো কিছুই দেখতে পারবেন না। এখানে আমরা একটা কাজ করতে পারি, যে ইন্ডেক্সিং হিসাবে কি দিব, আমরা ডাটা পেতে যাই, কলামের একটা নেম ছিল না, এই যে নেম, ইন্ডেক্সিং হিসাবে হবে আইডি, এই আইডির আন্ডারে আমরা সব আইডি গুলো দেখতে পারবো। আর ইন্ডেক্সিং হিসাবে থাকবে নেম, নেমের আন্ডারে আমরা সব নেমগুলো পাবো। তাহলে দেখেন যে এখানে কি হবে, যে ডাটা আইডি এর আন্ডারে আমি সব আইডি গুলো পাবো। আর এখানে দেখা যাচ্ছে যে হবে যে ডাটা নেম, এর মধ্যে আমি সব নেমগুলো পাবো। এই পর্যন্ত বুঝতে পারছি? যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে দেখেন এখানে আমরা প্রিন্ট করছি না, কোন পেজে আছে এটা, কান্ট্রি ডট পিএইচপি, এই পেজে কি আমরা ডাটা প্রিন্ট করতে পারবো? আমরা তো এই পেজে ডাটা প্রিন্ট করতে পারবো না, আমাদের ডাটা প্রিন্ট করতে হবে কোন পেজে, যে কান্ট্রি আন্ডারস্কোর ডিসপ্লে ডট পিএইচপি, এই পেজে। এখন এখানে যদি আমি প্রিন্ট করে দিই তাহলে আমার ইরর দেখাবে যে আপনি এখানে একটা ক্লাস নিয়েছেন, ক্লাসের মতো ফাংশন বানাচ্ছেন, এটাকে আপনি শুধু ইউজ করবেন, আপনি এখানে ডাটা প্রিন্ট করতে পারবেন না। বা এখানে যদি আমরা প্রিন্ট করে দিই, এটা আমরা ওখানে সুন্দরভাবে সাজাইতে পারবো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে যে ডাটাগুলো আছে, এগুলো আমরা এখানে সরাসরি প্রিন্ট করব না, আমরা একটা অবজেক্ট বানাইতে পারি, একটা অবজেক্টের মধ্যে আমরা ডাটাগুলো সেভ করে রাখতে পারি। আমার যেখানে ডাটাগুলো দেখানো দরকার আমি এই অবজেক্টটাকে ওখানে প্রিন্ট করে দিব। তাহলে ইচ্ছা মতো যে শুধু ওই ডিসপ্লে পেতে না, আমার যেখানে ডাটাগুলো দেখানো দরকার আমি কিন্তু এই ফাংশনটা ইউজ করে সেখানেই ডাটাগুলো দেখাইতে পারবো। কিন্তু যদি আমরা এইভাবে প্রিন্ট করে দিই তাহলে দেখেন আমার এই পেজেই ডাটা দেখাবে, এই পেজে ডাটা দেখাইতে আমার লাভ নাই। কান্ট্রি নেমটা আমার কোথায় দেখানো লাগতে পারে, আমি যখন সিটি টেবিলে কাজ করবো সেখানে আমার কান্ট্রি নেম লাগবে না, কারণ সিটি নেমের পাশে আমার কান্ট্রি নেমটা যদি দেখাতে পারে তাহলে ইউজার বুঝতে পারবে বা অ্যাডমিন বুঝতে পারবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে যদি একটা কান্ট্রির জন্য ডিসপ্লে ফাংশন বানাচ্ছি, আবার ওই পেজে ডাটা দেখানোর জন্য কি আমি আবার ডিসপ্লে ফাংশন বানাবো? আমরা কিন্তু বারবার ডিসপ্লে ফাংশন বানাবো না, আমরা এমনভাবে ফাংশনটা বানাবো যে এই ফাংশন আমার যেখানে খুশি আমি প্রিন্ট করে দিতে পারবো, ডাটা দেখাইতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে সরাসরি আমরা ডাটাগুলো প্রিন্ট করতে পারবো না, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন মেন কথা যে স্যার এখানে অ্যাডের মধ্যে আমরা নিব না কেন, ডাটা তো আমরা অ্যাডের মধ্যেও নিয়ে তারপর ওখানে দিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে অ্যাডের মধ্যে আমি যে ডাটাগুলো রাখবো এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো না, ডাটাগুলো আমি ইচ্ছা মতো নিয়ে কাজ করতে পারবো না। কেন পারবো না? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করতে চাই, এখানে যা করবো সব অবজেক্ট আর ক্লাস, এটা নিয়ে আমার কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আমি সুন্দরভাবে সাজায় রাখতে পারি, কিসের মধ্যে রাখতে পারি, অবজেক্টের মধ্যে রাখতে পারি। এখন অবজেক্ট আর অ্যারে অনেকে এক করে ফেলে, আসলে প্রায় সেম, অল্প একটু আলাদা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এই প্রিন্টগুলো না করে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। অবজেক্ট কিভাবে ক্রিয়েট করি আমরা, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করি, যে ফার্স্টে অবজেক্টের একটা নেম থাকে, নেম তো আমরা ইচ্ছা মতো দিতে পারি, কোনো সমস্যা নেই। তো তো সেক্ষেত্রে আমি এখানে নেম দিলাম ওবিজে অবজেক্ট। কোন ক্লাসের অবজেক্ট বানাচ্ছি আমরা, কান্ট্রি ক্লাস। তাহলে এখানে আমরা দিব কি, যে নিউ কান্ট্রি। বলছিলাম যে এর মধ্যে অবজেক্ট বানানো যাবে না, সেটা ছিল আমার শুধুই এখানে দেখেন ইসের ক্ষেত্রে, যে এই ফাংশনের মধ্যে আমরা ইউজ করতেছিলাম কি ভেরিয়েবল, ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল যে আমরা যদি অবজেক্ট বানাইতাম তো যখন আমরা এই ক্লাসটাকে রান করতাম তখন কিন্তু এই অবজেক্টটাকে খুঁজে পেত না, ঠিক আছে, ভেরিয়েবলের ক্ষেত্রে। কিন্তু এখানে কি আমি কোনো ভেরিয়েবল ইউজ করব, আমি নিজে এখানে একটা অবজেক্ট বানাইতে চাচ্ছি, এই অবজেক্টের মধ্যে আমার ডাটা আমি সেভ করে রাখবো, এই অবজেক্টটাকে আমার যেখানে খুশি আমি ইউজ করতে চাচ্ছি, এটা ছাড়া তো কিছু না। তো সেই ক্ষেত্রে আপনি ওইটা আর এটা একসাথে মেলাইলে হবে না, ঠিক আছে? ওটা শুধু ভেরিয়েবলের ক্ষেত্রে অথবা ফাংশনের ক্ষেত্রে হতে পারে, যে আমি যদি এর মধ্যে কোনো ফাংশনও ইউজ করি, সেই ফাংশনটা যদি আমার বাইরে থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু করি যে এই ক্লাসের রান টাইমটা, যে আমরা যখন এই ক্লাসটাকে রান করব তখন এই ক্লাসের রান টাইমে অবজেক্ট হবে দিস। আর এখানে যে ব্যাপারটা আছে দেখেন, যে আমরা এখানে অবজেক্ট বানাই দিচ্ছি না, এই অবজেক্টটা বানাচ্ছি যে আমার একটা পাত্র মতো বানাচ্ছি, যে এর মধ্যে আমার ডাটাগুলো থাকবে, আমি যেখানে খুশি আমি এটাকে রান করাই নেব, এছাড়া কিছু না। তো সেক্ষেত্রে আমরা একটা অবজেক্ট বানাইছি। তো এখন অবজেক্টের মধ্যে দেখেন তো আমি যদি নেম আইডি সব যদি এক জায়গায় রাখি তাহলে ইচ্ছা মতো দেখাতে পারবো। আপনি একটা জিনিস দেখেন,
আমার যদি এরকম একটা অবজেক্ট থাকে, ধরলাম যে এরকম একটা অবজেক্ট, আমি ফার্স্টে এখানে এইভাবে আইডি গুলো রাখছি, এখানে আমি নেম গুলো এইভাবে রাখলাম, রাখতে পারি। এখন ব্যাপারটা দেখেন যে আমি তো এইভাবে রাখতে পারি, সমস্যা নাই। সমস্যা হবে তখন যে আমার ডিসপ্লে পেজে আমার শুধু আইডি গুলো দেখানো দরকার হতে পারে, আবার শুধু নেম গুলো দেখানো দরকার হতে পারে, আবার দেখা যাচ্ছে আমার আইডি নেম দুটোই দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এই ডাটাগুলো যদি আমি সুন্দরভাবে সাজাইতে পারি, যে আমার এই একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে আমি একটা ইন্ডেক্সিং দিলাম আইডি, এর আন্ডারে আমার সব আইডি গুলো আমি সেভ করে রাখলাম। এই অবজেক্টের মধ্যে আমি আরেকটা ইন্ডেক্সিং দিলাম নেম, এর মধ্যে আমি সব নেম গুলা সেভ করে রাখলাম। তাহলে দেখেন যে আমার যখনই শুধু আইডি গুলো দেখানোর দরকার, তখন আমি বলে দিব যে আমার অমুক নামে একটা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে আইডি নামে যে ইন্ডেক্সিং আছে, এই ডাটাগুলো প্রিন্ট করে দেবে। ঠিক আছে? যদি আমার শুধু নেমটা দরকার হয়, তাহলে আমরা অবজেক্টের নেম দেবো টেন্স টু এই ইন্ডেক্সিং নেম প্রিন্ট, এটা আমি প্রিন্ট দিলে আমার ওটা ডাটাটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন মেন কথা যে আমাদের এই ডাটাগুলো সাজিয়ে রাখতে হবে। যদি আমরা ডাটাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, তাহলে সুন্দর মতো প্রিন্ট করতে পারবো। কিন্তু ডাটাগুলো যদি আমরা না সাজাইতে পারি, তাহলে ইচ্ছা মতো কি প্রিন্ট দিতে পারবো? পারবো না। দেখা যাবে যে আমি যেখানে আইডি রেখে দিচ্ছি সেখানে অটোমেটিক নেম দেখাচ্ছে, বা আমার যেখানে নেম দেখানো দরকার তার মাঝে মাঝে আইডি দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা একটা অবজেক্ট বানাইছি না, এই অবজেক্টের আন্ডারে আমরা একটা ইন্ডেক্সিং বানাবো। কিভাবে? যে ও বিজে, এই অবজেক্টের আন্ডারে একটা ইন্ডেক্সিং হবে আইডি। এর মধ্যে আমি কি রাখবো? এই যে ডাটাবেস থেকে যে আইডিটা পাচ্ছে, সেই আইডিটাকে আমি এর মধ্যে রেখে দিব। ঠিক আছে? আমি আর একটা ইন্ডেক্সিং বানাতে পারি না, যে অবজেক্টের মধ্যে আর একটা ইন্ডেক্সিং থাকবে নেম, এর মধ্যে আমি কি রাখবো? ডাটাবেস থেকে যে নেমটা পাচ্ছে সেই নেমটা আমি অবজেক্টের মধ্যে সেট করে রেখে দিলাম, আর আমার নিচে তাই লাইন দরকার নেই। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছে? আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, বা একটা পাত্র আকারে কিছু একটা ক্রিয়েট করছি, এর মধ্যে আইডি নামক একটা ইন্ডেক্সিং বানাইছি, এর আন্ডারে আমার সব আইডি গুলো আমি সেট করে রাখছি, আর আমার যে নেম নামক ইন্ডেক্সিং আছে এর আন্ডারে আমার সব নেম গুলো সেট করা আছে। এগুলো আমি কিভাবে কেন বললাম? যে আমার ডাটাগুলো যেন সাজানো থাকে। আমার যদি ভবিষ্যতে শুধু আইডিটা প্রিন্ট করার দরকার হয়, তাহলে দেখেন আমি এরকম লিখবো যে ওবি যে, আবার শুধু আইডি প্রিন্ট করার দরকার হলে টেন্স টু আইডি, এটার আগে আমি প্রিন্ট কমেন্ট দিয়ে দেবো, তাহলে শুধু আইডি গুলো দেখাবে। আর যদি শুধু আমার নেম গুলো দেখানোর দরকার হয়, তাহলে আমি ডলার সাইন ওবি যে টেন্স টু নেম, তাহলে দেখেন এটাকে প্রিন্ট করে আমার শুধু নেম দেখাচ্ছে, এটাকে প্রিন্ট করে শুধু আইডি দেখাচ্ছে। আমার যদি দুইটা দরকার হয় আমি দুইটাকে প্রিন্ট করবো, দুইটাই দেখতে পারবো। কিন্তু আমি যদি ব্যাপারটা এইভাবে না সাজাইতাম, তাহলে দেখেন যে আপনার সব ডাটা এক জায়গায় আছে। আপনি যদি এই অবজেক্টটাকে প্রিন্ট করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সব ডাটাই দেখাচ্ছে, কিন্তু আপনি তো সবসময় সব ডাটা দেখাবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রবলেম হতো। তো যার জন্য আমরা ডাটাগুলো অবজেক্টের মধ্যে নিচ্ছি এবং সাজাই নিচ্ছি। এই যে আইডি আর নেমটা, এটা তো ডাটাবেসের যে নেম কলাম থাকবে ওইগুলোর সেম হতো এগুলা এই যে এটা। এটা না, এটা আমার ইচ্ছা মতো। এখানে যে আইডি দিছি, এটা আমি আমার ইচ্ছা মতো দিব, কারণ ইন্ডেক্সিং কি আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারছি না। আর ওইটা আইডি নেমটা আর এই আইডি নেমটা আমি কোথা থেকে পাচ্ছি? ডাটাবেসে। ডাটাবেসে আমার একটা টেবিল ছিল, তো কন্টিনিউ দেখেন একটা টেবিল ছিল, এখানে আইডি আর নেম ছিল। এই আইডিটা হচ্ছে এইটা, এই নেমটা হচ্ছে এটা। এখন প্রবলেম দেখেন, আপনি যখন ডাটাবেস বানাইছেন, এখানে কলামের নেম যদি স্মল লেটার দিয়ে রাখছেন যে নেম, এখানে আপনি প্রোগ্রাম করতেছেন ক্যাপিটাল লেটার, সে কিন্তু ওই নেমটাকে খুঁজে পাবে না, ফেরত দেখাবে। প্রোগ্রাম করতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হবে। ডাটা যে ভেরিয়েবলটা, ডাটা ভেরিয়েবলটা কেমন বাইরে কোথাও ডিক্লেয়ার করছেন, এখানে সরাসরি ডিক্লেয়ার করছেন? কোনটা? আইডি তো এখানে আগে একটা আমরা পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আইডি। ওগুলো তো ভেরিয়েবল, এখানে তো আমরা ভেরিয়েবল ইউজ করি নাই। এখানে তো একই নেম বলে মনে করেন না যে এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল না, এটা ইন্ডেক্সিং। আমরা যেরকম অ্যারে বানাইছি না, অ্যারের একটা নেম আছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে কি ইন্ডেক্সিংটা আমরা এরকম দিছি না, এর মধ্যে ইন্ডেক্সিং ইচ্ছা মতো দিতে পারছি। তো এখন দেখা যায় এখানে আমি যেটা লিখতেছি এটা অবজেক্টের ইন্ডেক্সিং। আমার একটা অবজেক্ট আছে ও বিজে, সেটার ইন্ডেক্সিং আমি দিলাম আইডি। লেখা যায় এখানে আপনি যাই লিখেন পরের কাজগুলো আপনার এটা ধরে করতে হবে। মানে এটা যদি আমি অবজেক্ট বাইরে অবজেক্ট একই জিনিস করা যাবে। আমি যখন এই ডাটাগুলোকে প্রিন্ট করব, তখন কিন্তু আমার বলে দিতে হবে আইডি আন্ডারে যে ডাটা আছে সেই আইডি গুলো দেখেন, নেমের আন্ডারে যে ডাটাগুলো আছে সেগুলো দেখেন।
এখন এখানে যদি আপনি এটা চেঞ্জ করে আপনার মতো দেন, কিন্তু পরে যে আমার প্রোগ্রাম দেখে কপি পেস্ট করতে চাই তাহলে তো আর পারবে না। আর ভেরিয়েবলটা আমরা ডাটা ভেরিয়েবলটা আমরা সরাসরি এখানে ডিক্লেয়ার করছি কিন্তু কোথায় ডাটা ভেরিয়েবল? অ্যারে যেটা আছে অ্যারে ডাটা নামক ভেরিয়েবল তো ওই লুপের মতো আমরা এই দেখেন এখানে ডিক্লেয়ার করছি না, ভয়েল এই যে লুপ হোয়াইল লুপের মধ্যে ডাটা নামক একটা ভেরিয়েবল আছে। তো ওই যে ওটা শুধু এখন ডাটা আমরা তো জানি যে আমাদের ডাটার ভিতরে দুটো কলাম আছে না? আমরা তো জানি যে দুইটা কলাম। আমি সেই ক্ষেত্রে দেখেন যে আমার ডাটা নামক একটা ভেরিয়েবল, যখন এর মধ্যে দুইটা ডাটা আসবে তখন কি এটা অ্যারে হবে? এখন প্রশ্ন থাকে যে নিউমেরিক অ্যারে হবে না অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে। এখানে যদি আমরা রো থাকে তাহলে আমরা বলবো যে এটা নিউমেরিক অ্যারে, আর যদি এখানে অ্যারে থাকে তাহলে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন মেন কথা, যদি এখানে রো থাকতো তাহলে আমরা প্রোগ্রামটা কিভাবে করতাম? এইগুলো সেমই থাকতো, শুধু চেঞ্জ হতো এখানে যে ডাটা যেখানে আইডি আছে না, এখানে থাকতো জিরো, যে জিরো লোকেশনে আমি আইডিটা পাইতাম, আর ওয়ান লোকেশনে আমি নেমগুলো পেতাম। পার্থক্য শুধু এতটুকু। যদি আমি এখানে রো লিখি তাহলে এখানে ইন্ডেক্সিং হিসেবে 0 1 আসবে, আর যদি এখানে অ্যারে লিখি তাহলে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি হয় এখানে ইন্ডেক্সিং হিসেবে স্ট্রিং আসবে। স্ট্রিং হিসেবে আমি কি দিব? আমার কলামের যে নেম ছিল সেই নেমটা। তাহলে যখন 10টা টেবিল হয়েছে মানে টেবিলে যখন 10টা কলাম হবে 10টা কলাম হবে তখন দেখা যাচ্ছে 0 1 2 3 4 5 9 এরকম করে ওই লাইন পর্যন্ত হবে। তাহলে সেটা কি প্রবলেম ছিল না? সেটা তো প্রবলেম। আমার 10টা কলাম আছে, কোনটার মধ্যে নেম আছে কোনটার মধ্যে ইয়ে আছে, আমার বারবার ডাটা দিতে যেতে হবে, দেখে আসা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যারে ইউজ করতে পারি। আর আমি তো জানি যে আমার এই নামে কলামগুলো আছে, তো সেই ক্ষেত্রে আপনি এই নেমগুলো এখানে দিয়ে দিতে পারেন, ঝামেলা শেষ। ঠিক আছে? এই পর্যন্ত দেখেন বুঝতে এটা তো আমরা পারছি। ফিল্টার করে দিই। হ্যাঁ, আমরা কিন্তু অবজেক্টের মতো ডাটাগুলো সেভ করতেছি, কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা ডাটাগুলো একবার সাজিয়ে নিতে। ঠিক আছে? আমার ওই পেজে যে যদি শুধু আইডিটা দেখানোর দরকার আমি শুধু আইডিটাকে প্রিন্ট করবো, ওই পেজে যদি আমার শুধু নেমটা দেখানোর দরকার তাহলে আমি শুধু নেমটাকে প্রিন্ট করবো, আমার আইডি দরকার নাই। খুব জটিল মনে হয়? আমরা প্র্যাকটিস করলে এখন তো এগুলো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। মানে এর থেকে ইজি ভাবে কিভাবে বলবো, মানে আমার কোনো আইডিয়া নেই। যে আমি যে আপনার যেভাবে ভেঙে ভেঙে একটা লাইন দেখাচ্ছে, একটা লাইন দেখানোর আগে বোর্ডে দেখালে আইডিয়া দিয়ে না তারপর লাইন দেখাচ্ছে, আমরা যখন শিখছি এরকম কিছুই বলে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেরকম ঠেকে ঠেকে শিখছি, আপনাদের তো আর ওইরকম ই করতেছি না। আমি এমনও কোর্স দেখছি যে বাসা থেকে কোর্সগুলো নিয়ে আসে, এখন শুধু বলতেছে এই কোর্সগুলোতে এরকম কাজ হয় করছে, এরকম কোর্স আমি দেখছি। সেই ক্ষেত্রে দেখেন আমি তার বাসা থেকে আপনাদের কোনো কোড লেখা এনে দেখাচ্ছি না, আমি যা লিখতেছি আপনাদের সামনে লিখতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। যদি বুঝে থাকেন তাহলে ভালো, আর না বুঝলে কি বলবো, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারতেছি না। তো যাই হোক, এই কয়টা লাইন বুঝতে পারছেন কিনা? এই কোডগুলো কিন্তু আমরা আরো অনেকবার লিখবো, আমাদের যতগুলো টেবিল আছে ততবার আমরা এই কোডগুলো লিখবো। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি। তো এখন দেখেন যে একটা অ্যারের মধ্যে যদি একাধিক ডাটা থাকে, সবগুলো ডাটা যদি আমরা একসাথে প্রিন্ট করতে চাই তাহলে কোন রূপের সাহায্য নেই? আমার একটা অ্যারের মধ্যে ডাটা আছে অনেকগুলো, ধরুন 4-5টা। নর্মালি দেখেন তো আমি যদি একটা অ্যারে নিতে চাই, এর মধ্যে আমার অনেকগুলো ডাটা আছে, যে অ্যারে এর মধ্যে আমার 8-10টা ডাটা আছে। এখন সব ডাটা যদি আমি এক করে প্রিন্ট করতে চাই, কি ইউজ করি? ফর ইচ। আমরা এখানে ইউজ করি কি? ফর ইচ। এখন দেখেন ফর ইচ নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এখানে শর্ত কি, যে ফর ইচ এখানে আপনার কি আসতে হবে? অ্যারে। অ্যাজ এখানে আপনার ইচ্ছা মতো আপনি একটা ভেরিয়েবল নিতে পারেন, তাই তো? তারপরে আপনি প্রিন্ট করবেন কোনটাকে? সরাসরি ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেবেন। আপনার অ্যারের মধ্যে যে ডাটাটা আছে সেটাকে সে কপি করে নিয়ে যাচ্ছে আইটেমে বা কোনো একটা ভেরিয়েবলে, সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এটা তো এখন দেখেন তো আমরা ডাটা সেভ করছি অবজেক্ট না অ্যারের মধ্যে? আমরা ডাটাটা সেভ করছি যে এখানে ডাটাবেস থেকে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো সেভ করছি কিসের মধ্যে? অবজেক্টের মধ্যে। এখন এই অবজেক্ট এখানে দিলে তার কাজ করবে না, কারণ অবজেক্ট আর অ্যারের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? ফর ইচ দিয়ে আমরা শুধু অ্যারের মধ্য থেকেই ডাটাগুলো নিতে পারবো, অবজেক্টের মধ্য থেকে নিতে পারবো না। তাহলে কি করা যায় বলেন? কোনো ফাংশন আছে কি এরকম এটা প্রিন্ট করার জন্য স্পেশাল ফাংশন? ফর ইচ দিয়ে ডাটা প্রিন্ট করতে হবে। আমরা একটা কাজ করতে পারি,
আমরা এতটুকু তো জানি যে ফর ইচ নিয়ে কাজ করতে হলে আমার অ্যারে লাগবে, অবজেক্টের কোনো ভ্যালু নেই, তাই না? আবার ডাটাগুলো আমি সুন্দরভাবে সাজাইতে হলে আমার অবজেক্টই লাগবে। আমরা এখানে একটা উপরে দেখেন এই ফাংশনের মধ্যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতে পারি না যে এ নামে আমি একটা অ্যারে নিলাম, এটা নাল, নাল মানে কি ফাঁকা, কিন্তু কিছুই নাই। কিন্তু আমার একটা অ্যারে আছে, অ্যারে ফাঁকা, এর মধ্যে কিছু নাই। এখন দেখেন তো অবজেক্টের মধ্যে আমার সব ডাটাগুলো আছে না, আমি একটা কাজ করতে পারি যে ডলার সাইন এ, এই যে এরকম সিম্বল মানে কি অ্যারে, এইটার মধ্যে আমি টোটাল অবজেক্টটাকে দিয়ে দিলাম, তো দিয়ে দেয়, ঠিক আছে? আমার এই যে অবজেক্টের মধ্যে আমি যত ডাটা রেখেছি এই টোটাল অবজেক্টটাকে আমি অ্যারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই অ্যারে নিয়ে তো আমি ফর ইচ নিয়ে কাজ করতে পারবো, এবার তার সমস্যা নেই, কারণ সব ডাটাগুলো এখন অ্যারের মধ্যে আছে না। এবার ওইটা যে আমি আর ইচ্ছা মতো আমি ফর ইচ নিয়ে কাজ করবো, করে ঝামেলা। আচ্ছা এখানে সিঙ্গুলার ডাইমেনশন মাল্টি একটা জিনিস ভাই, ডাইমেনশন অবজেক্ট নিয়ে কাজ করলে কি মানে কি আর ওই যে ইয়া যেটা বলে একটা যে কি একটা যে ভ্যালু বলে, যেমন আমরা অ্যাসোসিয়েটিভ আর যেটা দেখছি, মানে তো ওইসব ক্ষেত্রে কি অবস্থা হবে? ওইসব ক্ষেত্রে বলতে এখন কি মানে এর ভিতরে আইডিয়া নেম কেমন করে মানে আমার প্যাটার্নটা কেমন টোটাল হবে? যে অবজেক্ট আছে, হ্যাঁ। টোটাল অবজেক্টটাকে আমি একটা অ্যারের মধ্যে দিয়ে দিলাম, কেন বলতে আমি যেহেতু ফর ইচ এর মাধ্যমে আমার ডাটাগুলো প্রিন্ট করবো। হুম। এখন আপনি কি ইউজারকে বলবেন যে ভাই আজকে একটা ডাটা দেখেন, কালকে আসেন আমি দ্বিতীয় ডাটা দেখাবো? আমার সব ডাটাই দেখাইতে হবে। আমার ডাটাবেসে যদি 5,000 ডাটা থাকে তাহলে 5,000 ডাটা দেখাইতে হবে। এখন 5,000 ডাটা আমার কিসের মধ্যে আছে? অবজেক্টের মধ্যে আছে। এখন অবজেক্টের মধ্যে যদি 5,000 ডাটা থাকে তাহলে এই 5,000 ডাটা আমার পেজেও তো দেখাইতে হবে। এখন পেজের সবগুলো ডাটা একসাথে দেখানোর উপায় আছে ওই ফরিচ। এখন ফরিচের গঠনে আছে যে আমরা অ্যারের মধ্যে যে ডাটাটা পাবো সেটাকে প্রিন্ট করতে পারবো, অবজেক্টের মধ্যে ডাটা পেলে ওটা প্রিন্ট করতে পারবো না, কারণ অবজেক্ট আর অ্যারে এই দুটার সিনট্যাক্স কিন্তু আলাদা, মেমোরিতে দুই ভাবে স্পেস নেয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন আমার অ্যারে দিয়ে আমি যে কাজ করতে পারবো ওটা অবজেক্ট দিয়ে করতে পারবো না, আবার অবজেক্ট দিয়ে যে কাজ করবো সেটা অ্যারে দিয়ে করতে পারবো না, কারণ দুটারই মেমোরি স্ট্রাকচার আলাদা। কথা হচ্ছে আমার অবজেক্টের ভিতরে তো মাল্টিপল ডাটা আছে, কিন্তু আমি যে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের ভিতরে অবজেক্টটা রাখতেছি আইডি বা নেম, ওখানে দুইটা ফিল্ড যদি আমরা দিই, এখানে কি আমরা কোনো দিছি? ইন্ডেক্সিং কিন্তু দিইনি। তো সেক্ষেত্রে আমি ওখানে যা দিব, আমার মেন কথাটা হচ্ছে যে আমি কিন্তু ডাটাগুলো অ্যারের মধ্যে রাখতেছি না, সেই অবজেক্টের আমার টোটাল লোকেশনটাকে অবজেক্টটাকে, ডিফাইন করব। হ্যাঁ টোটাল অবজেক্টটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মেমোরির কাজটা হচ্ছে যে আমার এই অবজেক্টের একটা লোকেশন আছে, সেই লোকেশনটাকে আমি অ্যারের মধ্যে নিয়ে এর নিব, মধ্যে ঠিক আছে? এখন ঈশ্বর ভাষায় না যাই, আমরা আমাদের ভাষায় আসি যে এখানে যেগুলো আছে সবগুলো আমরা এর মধ্যে নিয়ে নিছি না। এখন অবজেক্টের মধ্যে আমার দুটো ইন্ডেক্সিং ছিল মনে আছে, একটা হচ্ছে আইডি আর একটা নেম। এখন ডাটাটা যদি আমরা প্রিন্ট করতে চাই যে আমাদের ফাংশন বানানো শেষ, আমরা ফরেস্টের মাধ্যমে ডাটাটা প্রিন্ট করবো, তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে দেখেন ফরেস্ট এটা তো আমরা লিখবো, লিখবো না? এখন এখানে অ্যারে কি আছে? এ এ। এখন এখানে কি আমি এ লিখবো না আমার এই ফাংশনটাকে কল করলে আমি অ্যারেটাকে পাবো? অ্যারেটা দেখেন তো আমার ফাংশনের মধ্যে আছে না, তো আমি কি এখানে এ লিখবো না এই ফাংশনটাকে কল করলে আমি এই এটা পাবো? ফাংশনটাকে কল করবো, কেননা যে এখান থেকে আমরা এই ইয়েটাকে রিটার্ন করে দেব। আমরা এখানে আরেকটা লাইন লিখি নাই, এখানে আমরা নিচে লিখে দেবো রিটার্ন, রিটার্ন ডলার সাইন এ। প্রথম লাইনে রিটার্ন দিলে হবে না, লাইনে জানার জন্য ওই অ্যারে যেখানে ইয়া করা হয়েছে রিটার্ন, এটা এটা হ্যাঁ ওখানে রিটার্ন দিলে হবে না? এখানে রিটার্ন করলে সমস্যা কি হবে? এই লুপটা একবার করলে আপনি একটা ডাটা পাবেন। এখন এর মধ্যে যদি আমি রিটার্ন করে দিই তার মানে কি যে একটা ডাটা পাওয়ার পরে সে রিটার্ন করে দিল, বাইরে বাইরে করতেছি এটা এই যে লুপের বাইরে। ও আচ্ছা লুপের মধ্যে করলে তো আমার একটা ডাটা পাইছে রিটার্ন করে দিয়েছে, এখন রিটার্ন করার পরে তার দ্বিতীয় ডাটাগুলো আমি পাবো না, কারণ রিটার্ন করার পরে কি প্রোগ্রাম কাজ করে? কাজ করে না। তো সেক্ষেত্রে দেখেন আমার 5,000 ডাটা থাকলে আমি আউটপুটে একটা ডাটা রিটার্ন করার পরে প্রোগ্রাম বন্ধ হয়ে যায় না? হ্যাঁ, প্রোগ্রাম আর এক্সিকিউট হয় না। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এই লুপটা তো বারবার ঘুরতে হবে, এই লুপটা যদি 5,000 বার ঘোরে তাহলে আমি 5,000 ডাটা দেখাইতে পারবো। এখন আমি এখানে এর মধ্যে যদি রিটার্ন করে দিই তার মানে কি লুপটা একবার ঘুরছে, একটা ডাটা সেভ করছে, রিটার্ন করে দিছে, পরে তো আর এটা কাজ করবে না। তাহলে অবজেক্টটাকে যে এর ভিতরে নিলাম এটা তো লুপের ভিতরে থাকবে। হ্যাঁ, এটা লুপের ভিতরে থাকবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট রিটার্নের আগে এখন ব্যাপারটা
যে আমরা বলতেছি 5,000 ডাটা, এই 5,000 ডাটা কি আমার একবার আসবে? আসবে না তো। এই লুপটা একবার ঘুরবে, আমি একটা রোয়ের ডাটা পাবো, সেই একটা রোয়ের ডাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। আবার দেখেন লুপটা যখন দ্বিতীয়বার ঘুরবে, তখন আমি দ্বিতীয় নম্বর রোয়ের ডাটা পাবো, সেই দ্বিতীয় নম্বর রোয়ের ডাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। তো ব্যাপারটা যদি আমি এটা বাইরে দিতাম, তাহলে এখন আমার লুপ ঘুরে যাচ্ছে কিন্তু আমি ডাটা সেভ করতে পারতেছি না, ডাটা সেভই হইতো না। কারণ ডাটার ব্যাপারটা তো আমার ভিতরে আছে, বাইরে গেলে কি আমি ডাটা পাবো? লুপের বাইরে গেলে কিন্তু আমি ডাটা পাবো না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সারাদিন ধরে লুপ কাজ করলে আমি আউটপুটে একটা ডাটা দেখাতে পারবো। বাইরে এখানে লিখলে আপনি লাস্ট ডাটা কিভাবে পাবেন বলেন? লাস্টে ঘুরে তারপরে একবারে রিটার্নের আগে যদি আপনি রিটার্নের আগেই দেন, ডাটা পাবেন। এই যে অ্যারে দুইটা, আপনি অ্যারে দুইটা কোথায় পাচ্ছেন? লুপের মধ্যে পাচ্ছেন। লুপের বাইরে এই অ্যারে কাজ করবে? লুপের বাইরে তো এই অ্যারে কাজ করবে না। এই দুটো অ্যারে যদি কাজ না করে, তাহলে আপনি ডাটা কোথা থেকে পাবেন? বাইরে যদি আপনি এই লাইনটা লিখেন, তাহলে আপনার কোনো ডাটাই এটার মধ্যে সেভ হবে না। ঠিক আছে? এখন আমি যদি এর মধ্যে রিটার্ন করি, তাহলে আমার একটা ডাটা সেভ হবে, কিন্তু আমি তো 5,000 ডাটা থাকলে 5,000 ডাটাই নিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে আমি রিটার্ন করবো নিচে। ঠিক আছে? এখানে শুধু আমাদের রিটার্ন কোনটা? $a। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার ফরেস্টের মধ্যেও আমি এখানে তো সরাসরি অ্যারে লিখবো না, কি লিখবো? আমার যে ফাংশন ছিল, ফাংশনের নেম কি? ডিসপ্লে। এখন এখানে আমি লিখতে পারি এরকম যে ডিসপ্লে অ্যাড, একটা ভেরিয়েবল আমরা নিলাম যে $আইটেম। আইটেম নামে একটা ভেরিয়েবল আছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার এরকম কিছু একটা হবে না, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, যেখানে আমার আইডিটা দেখানো দরকার সেখানে আমি বলবো যে $আইটেম এই ভেরিয়েবলের নেম আইটেম। ঠিক আছে? টেন্স টু। এবার বলেন যে আপনার যে অ্যারে ছিল এর মধ্যে আপনি অবজেক্ট দিয়ে দিচ্ছিলেন না? আপনার এ নামক যে অ্যারে আছে এর মধ্যে আপনি সরাসরি অবজেক্টটাকে তো দিয়ে দিচ্ছেন। এখন অবজেক্টটা যদি দিয়ে দেন, তাহলে অবজেক্টের মধ্যে যে ইন্ডেক্সিং ছিল, ইন্ডেক্সিং গুলো চলে গেছে না? ইন্ডেক্সিং গুলো যদি চলে আসে, তাহলে দেখেন যে আপনার আইডি নামক একটা ইন্ডেক্সিং ছিল, এর আন্ডার আপনার সব আইডি গুলো ছিল, নেম নামক একটা ইন্ডেক্সিং ছিল, এর আন্ডার আপনার সব নেম গুলো ছিল। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার আইডি প্রিন্ট দেওয়ার দরকার হলে আমি লিখবো আইটেম টেন্স টু আইডি, তাহলে আমি আইডি গুলো পাবো। আমার নেমটা দরকার হলে শুধু লিখবো আইটেম টেন্স টু নেম। আমার ডাটা এই দুইটা জিনিসের কথা আমি পাবো। এখন কিভাবে পেলাম? আমার যদি ওখানে অবজেক্ট না থাকতো, তাহলে আমি ডাটাগুলো এভাবে প্রিন্ট করতে পারতাম না। ব্যাপারটা আসলে জটিল। এখানে যদি টেন্স টু দিলেন দিয়ে তো ওই অ্যারে টেন্স টু কেন দিতে? আমাদের ভেরিয়েবলটা আছে না, এটা আবার অবজেক্ট হিসেবে কাজ করবে, কারণ ওই ভেরিয়েবলের মধ্যে আমার ডাটা নাই, অবজেক্ট আছে। ঠিক আছে? আমরা অ্যারে নামে যে অ্যারেটা নিছিলাম, ওর মধ্যে কি সম্পূর্ণ অবজেক্টটাকে তো লোড করে দিছিলাম। এখানে দেখেন একটা লাইন আমরা লিখছিলাম যে ইকুয়াল $OBJ, এটা লিখছি না? এখন দেখেন তো যে এই অবজেক্টটাকে আমরা দিয়ে দিচ্ছি কিসের মধ্যে? এর মধ্যে, বা একটা অ্যারের মধ্যে। এখানে বলতেছি যে অ্যারের মধ্যে যা আছে সেটাকে কপি করে দাও আইটেমের মধ্যে। তাহলে আইটেমের মধ্যে কি থাকবে? যে অবজেক্টের মধ্যে আছে ইন্ডেক্সিং, এই অবজেক্টটাকে আমরা দিয়ে দিচ্ছি অ্যারের মধ্যে। তাহলে এই অ্যারের মধ্যে থেকে যদি আমি ভেরিয়েবলে বানিয়ে দিই, তাহলে আমি ওই অবজেক্টটাকে পাস করে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখেন যে আমার অবজেক্ট কি হবে? যেহেতু আইটেমের মধ্যে আছে, অবজেক্টের নেম হবে আইটেম টেন্স টু ওই ইন্ডেক্সিং আমি যা দিচ্ছিলাম এখানে। এখন বলেন যে স্যার আমি এখানে যদি এরকম সিরিয়াল অন্য কিছু একটা ইন্ডেক্সিং দিতাম, তাহলে এখানে আইডি দিলে কি কাজ করতো? প্রিন্ট করার সময় তখন কিন্তু আপনার এই নেমটা দেওয়া লাগতো। আপনি এখানে সিরিয়াল দিয়েছেন, তাহলে এখানে ওটার ইন্ডেক্সিং হবে আমরা অবজেক্টটাকে প্রিন্ট করতে হ্যাঁ। আমরা এত কিছু পেয়েছি কেন? যে আমাদের ফরেস্টের মাধ্যমে আমরা একটা অ্যারে নিয়ে কাজ করতে পারি। এখানে সরাসরি ওবিজে লিখলে কাজ করবে না, সিনট্যাক্স ফেরত দিবে। আর অবজেক্টের মেমরি স্ট্রাকচার আর অ্যারের মেমরি স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। যেরকম আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, যে $, একটা ভেরিয়েবল নিয়েছি, এর মধ্যে যদি 1 দিই, এটার মেমরি স্ট্রাকচার একরকম। আবার যদি ধরেন যে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এর মধ্যে আমরা একটা স্ট্রিং দিচ্ছি, স্ট্রিং, তো সেই ক্ষেত্রে এটার মেমরি স্ট্রাকচার কিন্তু অন্যরকম হবে। এতে ইন্টিজার আর স্ট্রিং এই দুটার মেমরি স্ট্রাকচার কিন্তু একরকম না। যারা আর্টস থেকে বলছেন তাদের ডাটা স্ট্রাকচার কোনো জায়গায় একটা সাবজেক্ট থাকলেও থাকতে পারে। সেখানে ডাটা টাইপ, কিভাবে ডাটা নিয়ে কাজ করা হয়, এগুলো খুব ভালো করে দেওয়া আছে।
ঠিক আছে, ব্যাপারটা খুব বেশি জটিল মনে হয়। এই ব্যাপারগুলোতে আপনার সেই একই কাজ করতেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে আবার ওখানে, এই আর কি। অবজেক্ট নিয়ে কাজ করতে গেলে প্রথম প্রথম কাজ লাগবে, কিন্তু পরে যে কাজগুলো করলে দেখা যাচ্ছে যে এগুলো আরো ইজি হবে। কারণ কনসেপ্টের বই লেখাই আছে যে প্রথমে কাজ করতে গেলে এটা জটিল মনে হবে, এগুলো তো অবজেক্ট, এটা আমরা যা করতেছি এক একটা ভাগ ভাগ আকারে আছে না, সিটে একটা ভাগ, কান্ট্রে একটা ভাগ, এই যে ভাগগুলোকে অবজেক্ট বলা হয়। যে একটা প্রোগ্রামকে, বড় প্রোগ্রামকে আপনি ছোট ছোট ভাগে ভাগ করতেছেন, লাস্টে এই ছোট ছোট প্রোগ্রাম একসাথে করে আপনি বড় প্রোগ্রামের কাজটা করতে পারবেন। প্রথম প্রথম হয়তো জটিল মনে হবে, কিন্তু এগুলো নিয়ে কাজ করতে করতে লাস্টে যে দেখবেন যে এটাই খুব ইজি। কারণ এখানে আপনার যা আছে সব কোড এক পেজেই থাকতেছে, আপনার এডিট করতে গেলে ঝামেলা নেই। আর এটার একটা প্রবলেম, সুবিধা আমি তো গতদিন বলছি যে আমরা যে ফাংশনগুলো বানাচ্ছি এগুলোর মধ্যে আপনি একটা সিনট্যাক্স ইরর করেন, তারপরে ফাংশনটাকে রান করেন, দেখেন আপনার এইটার জন্য এটা রানই হবে না, আপনাকে মেসেজ দেবে আগে এটা ঠিক করেন তারপর এটা। আচ্ছা ভাই, মানে এই যে আমরা র কোডিং করতেছি, র কোডিং দিয়ে একটা কাজ যদি 10 দিনে করা যায়, মানে আমার 10 দিন লাগে, তাহলে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজটা করতে হলে কেমন সময় র লাগবে? কোড বলতে আপনি কি বোঝেন আগে সেটা তো শুনি। র কোড করতে এটা আমরা কোডিং লিখতেছি, এটা তো একটার মধ্যে HTML CSS, মানে তারপরে CSS একটার মধ্যে করতেছি। র কোড বলতে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড বোঝায় না, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা, তো যেহেতু আমরা কোডগুলো নিজেরা লিখতেছি, কোনো ফ্রেমওয়ার্কের সাহায্য নিচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা র কোডেই আমরা কাজ করতেছি। এখন সেই ক্ষেত্রে দেখেন, আমি এই র কোডে যদি একটা ওয়েবসাইট করতে চাই, খুব ইজি ওয়েবসাইট হলে যে যদি দ্রুত করতে পারি তাহলে সমস্যার সাথে, আর যদি নতুন হয় তাহলে ধরো যে একটা ইউরো বুঝতে বুঝতে চলে যাবে 1 মাস। এখন 1 মাসে যদি আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন, যদি আপনি ফ্রেমওয়ার্কে এক্সপার্ট হন, তো সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে কতক্ষণ লাগতে পারে? এটা আমার জানা নেই। সর্বোচ্চ 2 ঘন্টা, Yes. সর্বোচ্চ 2 ঘন্টা, যদি ফ্রেমওয়ার্কে এক্সপার্ট হন। এখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছে, ওদের একটা ফুটার সেকশন আছে, এখানে ওর কোম্পানির নেম লিখে রাখছে, এখন ও তো লিখে রাখছে ইসে পিএসপিতে। আপনি যদি পিএসপি না বুঝেন তাহলে ওর কোম্পানির নেম আপনি কিভাবে বাদ দিবেন? বাদ দেওয়া লাগবে না, না আপনার ওয়েবসাইটে অন্য কোম্পানির নেম লিখে রাখবেন। এখন এইটা বাদ দিতে গেলে পিএসপি, এখন পিএসপিতে যখনই দেখেন দেখবেন তো এর থেকে আরো কঠিন কঠিন অবজেক্ট নিয়ে কাজ করা হয়, তো সেক্ষেত্রে আপনার ওখানে আবার এক্সপার্ট না হলে তো কাজ করা যাবে না। তো আপনি নিয়ে যে ফ্রেমওয়ার্ক নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই র করে এক্সপার্ট, এইগুলো নিয়ে তাদের কোনো প্রবলেম নেই, তারপরে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারে। এখন বলতে পারেন যে স্যার অনেকে তো আছে যে পিএসপি কিছুই জানে না তারপর তো বানায়, ফ্রেমওয়ার্ক ইউজ করে বানায়, ঠিক আছে আপনিও পারবেন, চেষ্টা করেন, ভিডিও টিউটোরিয়াল দেখেন পারবেন, কিন্তু মেন সমস্যা তখনই হবে যে একটা ইউরো দিছে, কোথায় ইউরো দিছে এটা আর খুঁজে পাবেন না। ফ্রেমওয়ার্কের ভিতরে তো সব লাগে, ওখানে সবই আছে, ওখানে আপনার করা থাকে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অটোমেটিক কোডগুলো ক্রিয়েট হয়। এখন মেন কথা হচ্ছে কোনো সময় যদি একটু মিসিং হয় তাহলে তার কাজ করবে না, তখন আপনার সিকোয়েন্সগুলো একটু অনেক ওদের কিছু কিছু ফ্রেমওয়ার্কে ধরেন যে আপনার ওরা বলেই দিচ্ছে যে অমুক পেজে দাও যে এই কোডটাকে ওখানে কপি করো, তাই কপি পেস্ট করতে গেলেও যদি আমার মানে মিনিমাম একটু ধারণা তো লাগবে, এই ধারণা ছাড়া তো কাজ করা যাবে না। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে কাজ যদি করেন তাহলে দেখেন যে আপনার র কোডে যদি এক্সপার্ট হতে পারেন, ফ্রেমওয়ার্ক আপনার কোনো ধারণা না হতে পারবে। লারাভা নিয়ে অনেকে কাজ করে, আমি ওটা নিয়ে কাজ করি না, আমি জেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি, ওটা আমার কাছে বেটার মনে হয়। ওটা সব দেওয়া আছে, শুধু কাজগুলো করতে হবে। আমাদের একটা ফ্রেমওয়ার্কের ক্লাস নেওয়া হয় না। ফ্রেমওয়ার্কের ক্লাসটা আপনাদের সিলেবাসে নাই, একটা এক্সট্রা নিয়ে এখন আমি তো ওটা নিয়ে কাজ করবো, আমার তো ওটা প্র্যাকটিস থাকতে হবে, আমি ওটা নিয়ে অনেকদিন কাজ করি না। ওদের যেগুলো করেন কিসের? আপনি কিন্তু মাঝে মাঝে প্রকাশ করেন না। আমার তো র করে দিলেই হয়, কারণ আমি যে কাজগুলো করছি এগুলো তো আমার সব করা। আমার এই সেই জায়গার যে প্রজেক্ট দিছে, ধরেন যে সময় অনেক দিছে, কিন্তু আমি তো কাজ করি নাই। আর করি নাই বলতে কি, যে এখান থেকে ইনস্ট্রাকশন তো দিবে যে আমার এই ধরনের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটে এই জিনিসগুলো লাগবে, এরা সন্ধ্যার সময় বলে যে এইগুলো লাগবে, আমি এগুলো অ্যাড করে সব কিছু রেডি, সাড়ে দেখা দেখলে এটা বাদ অন্য আর একটা ওয়েবসাইট দেবে যে এরকম করো। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আমার প্রতি সপ্তাহে একটা একটা করে সেলস করে, তো সেক্ষেত্রে আমার ওয়েবের কাজ করতে গেলে তো একটু সময় লাগবে। আর আমার পিএসপি যে কাজগুলো আছে এগুলো তো আমি করেই রাখছি, আমার ফাংশনগুলো বানানো আছে, শুধু আমার টেবিলের নেমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, একদিনে শেষ,
শুধু সময় লাগছে ডিজাইনটা করতে, কারণ আমি একটা ডিজাইন করে ওটা চেঞ্জ করে আবার একটা। সেক্ষেত্রে আপনি যদি এইগুলো নিয়ে এক্সপার্ট হন, মানে ফ্রেমওয়ার্ক নিয়েও কাজ করা হতে পারে। আমি যদি একটা ই কমার্স সাইট, মানে খুব বড় লেভেলের একটা ই কমার্স সাইট করি, সেই ক্ষেত্রে তো সব কাজ তো একা করা সম্ভব না। কারণ র কোডে করতে গেলে কিছুক্ষণ পরে দেখবেন যে মাথার তার কেটে গেছে, আর জোড়া লাগবে না। কারণ অনেক ঝামেলা আছে প্রোগ্রাম করতে গেলে। একটা ইজি জিনিস ভুল করছেন, মাথায় ঢুকবে না কোথায় ভুল করছি। যদি ওই বসে মাথা থাকবেন কোনো লাভ নাই। তখন উঠতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, কিছুক্ষণ পরে এসে আবার বসতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু সলভ হতে পারে। আমার তো ধরেন যখন সময় থাকে, আমি আমার কথা বলতে পারি, প্রজেক্ট করে একটা হিরো হয়েছে, উঠি, ঘুরি, খাওয়া দাওয়া করি, ঘুরে বেড়াই। অনেক সময় দেখি যে আমার বাসা থেকে আসে, ফার্মগেট বাসা, ওখান থেকে ধরুন বাসে উঠলে 5 টাকা দিয়ে বিআরটিসিতে চলে আসা যায় আরংঘর। আবার যদি রিক্সায় আসে 15 টাকা দিয়ে রিক্সায় চলে আসা যায়। আমাদের বাসার সামনে থেকে লেগুনা আসে, লেগুনা আসলে এখানে এই এইচএসবিসি ব্যাংকের অপোজিটে নামাই দেওয়া। তো এখানে ধরেন যে আমি কম টাকায় আসতে পারি, যদি আমার হাতে সময় থাকে আধা ঘন্টা, আমি আসি না, আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে আসি। হাঁটতে হাঁটতে আসি শুধু একটা কারণে, বাসায়ও আমি বসে রয়েছি, অফিসে এসেও বসে থাকা, বাইরের হাওয়া তো লাগে না, প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা যে আমার এরকম অনেক হয়েছে যে একটা হিরোর আছে, ওটা নিয়ে আমি ভাবতে ভাবতে আসছি যে এটা দিয়ে কী করা যায় কী করা যায়, এই অফিস পর্যন্ত আস্তে আস্তে আমার সলভ হয়ে গেছে। ভিতরে ঢুকছি, আইডিয়াটা কাজে লাগাইছি, ব্যাস ওকে। তো সেক্ষেত্রে যখন সময় পাবেন ওই মাথায় গার্লফ্রেন্ডের চিন্তা রাখলে হবে না। যাদের গার্লফ্রেন্ড আছে, ভুলে যেতে বলতেছি না, কিন্তু কাজ করার সময় আপাতত অন্যদিকে মন দেওয়া যাবে না। কে বলছে? আমি তো গেছি, সমস্যা নাই। আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল একটাও নাই, কারণ সময় যদি না দিতে পারি থাকে। হ্যাঁ, আমার অনেকগুলো ছিল, চেহারা খারাপ হইতে পারে, বাট সত্যি কথা অনেকগুলো ছিল। লাস্ট পর্যন্ত আমি ধরছি মিনিমাম একটা তো থাকবে, সেটাও নাই। কারণ সময় তো দিতে পারি না, একদিন ছুটি, ওই ছুটির দিনে আমার এতগুলো কাজ থাকে, দেখা করা সম্ভব না। এমনও আছে তো ঢাকাতেই আছে, তার সাথে আমার 6 মাসে একদিনও দেখা হয় না, এরপরে রিলেশন থাকে, দেখা সম্ভব সম্ভব না। আচ্ছা, আমরা একটু কাজ করি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি এখানে ক্লাস নেই, অফিসে ডিউটি করে এই সারাদিনে আমি যে স্যালারি পাই, তার মানে সারাদিনে ধরেন যে মাসে যে স্যালারি পাই, আমি ধরেন অন্য জায়গায় একটা যদি ক্লাস নেই, সর্বনিম্ন ধরেন যে আমার 900 থেকে 1000 টাকা একটা ক্লাস, 2 ঘন্টার ক্লাস নিলাম। আর শুক্রবার দিন ধরেন ছুটি আছে, সকালে একটা ক্লাস নেবো, বিকেলে একটা ক্লাস নেবো, 2000 টাকা ইনকাম শেষ। এরপরে ভার্সিটিতে যাবো, আসার সময় রিল্যাক্সে বাদাম কিনে খাইতে খাইতে বাসায় যাবো। ঠিক আছে? তো শুক্রবার এখন ওই 2000 টাকা ইনকাম না করে গার্লফ্রেন্ডের পিছনে কে 2000 খরচ করতে যাবে? এটা আমার ধরতে, ঠিক আছে? কারণ আমি এ পর্যন্ত আমার অনেক ফ্রেন্ড দেখছি যে হাত কাটছে, পা কাটছে, কদিন পর ও আরেকটা বিয়ে করে সংসার করতেছে, ওর গার্লফ্রেন্ড অন্য জায়গায় সংসার করতেছে। কি দরকার? হাত পার কি দাম নাই নাকি? কোনো দরকার নাই। অনেকে বলে যে রিলেশন করলে ব্রেকআপ হলে গলায় ধরে দাও। আমার কথা হচ্ছে ব্রেকআপ গার্লফ্রেন্ডের জন্য দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু আমার বাপ মা এত কষ্ট করে মানুষ করতেছে, তাদের প্রতি তো আমার কিছু দায়িত্ব আছে। তাদের দায়িত্বগুলো তো আমার পালন করতে হবে। এখন বিয়ে করলে তো আরো ঝামেলা। আমি এখান থেকে 11টায় যাই, 12টায় যাই, যাওয়ার পরে ইচ্ছা হলো মুভি দেখি, না হলে ঘুমাই পড়ি, তখন তো সমস্যা। যাই হোক ভাই, আপাতত দরকার নেই, ঠিক আছে, ভালো আছি। হ্যাঁ, আমি যা বলি সব রেকর্ড দিই, সমস্যা নেই। ভবিষ্যতে প্রমাণগুলো লাগবে না যে ভাই এই কথাগুলো বলছেন, যদি কোনোদিন কারোর সাথে মানে রিক্সায় দেখেন যে একসাথে ঘুরতেছি, তখন তো এই কথাগুলো মনে পড়বে। কোনো ব্যাপার না, কারণ এখন তো আমি জানি কেউ নাই, তো এখন শুনলে আমি বলবো তো অমুক সালে 2000, ভবিষ্যতে যদি এখন 17 সালে দেখাচ্ছেন, আমি তো বলবো ওটা 2016 সালের ভিডিও, তখন তো কেউ ছিল না। আমার জন্য তো এটা আরো ইজি, আগে কেউ ছিল না নতুন, ওটা কোনো ব্যাপার না। এখন বলতে পারে যে গার্লফ্রেন্ড আছে, এরা জানে যে তাদেরও অনেকে আগে ছিল, আমাদেরও অনেক আগে ছিল, এটা নিয়ে কোনো ঝামেলা না। আচ্ছা, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। অনেক গল্প করছি, এবার কাজ করি। এটা আপাতত রান তো করি, তারপর অন্য গল্প। এটা আছে, আচ্ছা, একটু কষ্ট করে মুছে না। তাহলে দেখেন, আমাদের যদি অবজেক্ট আছে, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি না,
এখন প্রাথমিক অবস্থায় তো আর এটা অ্যারে নাই, অ্যারে আছে একটা ভেরিয়েবল। এখন আমরা এতটুকু জানি যে এটাকে আমরা অ্যারে বানাবো, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে $সাইন এ থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে আমরা অবজেক্টটাকে দিয়ে দিতে পারি ও বি জেড। আমাদের এখানে কাজ শেষ। এখন মেন কথাটা হচ্ছে যে এই ফাংশন নিয়ে আমরা কাজ করব, কোথায় কাজ করব? ফর ইচের মধ্যে আমার এই ফাংশনটা কল করতে হবে না। তো এখন ফর ইচ তো ফাংশন বুঝে না, সে অ্যারে বুঝে, তাহলে আমরা নিচে অ্যারেটাকে রিটার্ন করে দিতে পারি। এখানে আমরা রিটার্ন করব না, রিটার্ন $সাইন এ। এখন দেখেন যে আমি যদি এটাকে রিটার্ন না করতাম তাহলে কি হতো, যে ফর ইচে ও কোনো অ্যারে খুঁজে পেত না, আর যদি অ্যারে না পাই তাহলে তো একটা ইরর দিত। এখন ব্যাপারটা যে আপনারা কেউ বলছেন, হ্যাঁ বলেন। এখানে পুরো হোয়াইলের ভিতরে যে ডাটাটা দিচ্ছে, হ্যাঁ ওইখানে কিন্তু ওই যে এখানে যে নিচে যে একে যে আটকায় দিতে নিতে হবে, কিন্তু ওইখানে ওইটাও তো এরর মতো, ডাটা এরর মতো না। ওইখানে তাদের এইটা এটা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম না, হুম কিন্তু ওই যে ডাটাও তো এরর প্রিন্ট। এখানে দেখেন একটা ব্যাপার আমি বলি, যে যখন অ্যারেতে আমরা ডাটা ইনসার্ট করি, তখন যদি আমি অ্যারে কমান্ডটা না লিখতে চাই তাহলে আমি সরাসরি থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করছি তখন এরকম কিছু একটা লিখছিলাম না, যে অ্যারের নেম ইকুয়াল এরকম কিছু একটা লিখছিলাম। তো এখন দেখেন যে এখানে আমি চাচ্ছি যে আমি এরকম অ্যারে কিওয়ার্ড টোয়ার্ড লিখবো না, যদি না লিখতে চাই তাহলে আমি সরাসরি থার্ড ব্র্যাকেট দিতে পারি। এখন মেন সমস্যা আমি যে রিটার্ন করতেছি, রিটার্ন করার সময় যদি আমি থার্ড ব্র্যাকেট দিই তাহলে এটা কিন্তু সে হিরো ধরবে, কারণ আমরা যখন অ্যারেটাকে প্রিন্ট করছি তখন কিন্তু আমরা অ্যারে কমান্ডটা লিখিনি, ঠিক আছে, আমরা শুধু অ্যারের নেমটা লিখছি। তো সেক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিই হিরো ধরবে, আমরা এখানে কি করতে পারি, শুধু অ্যারের নেমটাই রিটার্ন করতে পারি। ডাটার কথা বলছিলাম, তো এখন বুঝছি ডাটা। আচ্ছা এই জিনিসটা যেটা বলছি ভাই, যে একটা লুপের মধ্যে বা একটা ফাংশনের মধ্যে যদি একটা ভ্যালু থাকে, ওটা যদি আমি বাইরে থেকে কি রিটার্ন করতে পারবো? বাইরে থেকে কিভাবে রিটার্ন করবে, ওই ফাংশনের মধ্যে থেকে রিটার্ন করতে হবে। আর কিন্তু ওই যে লুপের ক্ষেত্রে পাওয়া যায় না। এখন লুপের ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা লুপ আছে, লুপটা আমরা কেন নিছি, যে আমাদের একটা টেবিলে 5টা রো থাকতে পারে, 1000 রো থাকতে পারে। এখন মেন কথা দেখেন যে লুপটা যতবার ঘুরবে আমি কিন্তু ততগুলো রো এর ডাটা পাবো। এখন যদি এই রিটার্নটা যে আমি মনে করলাম আমি লুপের মধ্যেই দিব, তাহলে ব্যাপারটা কি হতো, যে লুপটা একবার ঘুরতো, ডাটাটা পাইছে, তারপরে রিটার্ন করে দিচ্ছে। এখন পরে তো আর লুপটা তো আর ঘুরতো না, যদি আর না করে তাহলে আমরা কি বাকি ডাটাগুলো পেতাম? না ওই যে আমার যে পেতাম না। কনসেপ্টটা আরেকটা যে কনসেপ্টটা মাথায় ঢুকছে। তবুও ভালো যে আপনারা প্রশ্ন করতেছেন একটা, আমি অ্যান্সার দিচ্ছি আর একটা, তারপরে বুঝতে পারতেছেন, ব্যাপারটা অনেক ভালো, ঠিক আছে। আয় নিয়ে কাজ করে, আয় তো আমরা অনেক সময় বাইরে নিয়ে যাই, কিরে কাজ করে? লুপ নিয়ে যাচ্ছে, আয় ধরি বা এক্স ধরি। এখন আমরা যে এক্স আই ধরি ওগুলোর ব্যাপার ছিল অন্যরকম, এখানে কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করতেছি, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো দেখেন যে আমি যে এত কিছু বলতেছি আমি তো একবারে শিখিনি, আমি এটা করতে গেছি হিরো ধরছে, এই হিরো নিয়ে আমি 7 দিন ঘাটছি, ঘাটার পরে তারপরে এটা সমাধান করছি। তো আমি যখন কোর্স করছি তখন কিন্তু আমার শুধু ওই বলছে যে এভাবে কাজ করতে হয়। তো আমি যখন এই কোর্সটা করি মানে ইসে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, তখন আমি কোর্সও করছিলাম না। আমার এক টিচার সেই ক্লাস দিচ্ছিল, শুধু ক্লাসের ভিডিওগুলো দিচ্ছিল, সোর্স পুরো দিচ্ছিল না, শুধু ভিডিওগুলা। কোথা থেকে এই যে ক্লাসে আপনাদের যে ক্লাসের ভিডিও আছে না, সে অন্য একটা ট্রেনিং সেন্টার এরকম ক্লাস নিয়েছিল, নেওয়ার পরে তার যে ভিডিওগুলো হয়েছিল, এখানে দেখেন আমি আপনাদের সোর্স কোডগুলো দিয়ে দিচ্ছি না, ভিডিও প্লাস সোর্স কোড দুটোই দিচ্ছি। তো ওই টিচারের কাছ থেকে আমি শুধু ভিডিওটা নিয়েছিলাম, সোর্স কোডটা। এই ভিডিওটা দেখছি প্রবলেম আছে ইরোর, মানে যে ধরনের ইরোর আছে গুগল সার্চ দিচ্ছি, ইউটিউব সার্চ দিচ্ছি, দেওয়ার পরে যদি সলভ না করতে পারছে তখন স্যারে ফোন দিচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার এটা শিখতে অনেক সময় লাগছে, কেন লাগছে, যে আমি এগুলো ঠিকই শিখছি, আমি কোর্স করে শিখিনি, আর ঠিকই শিখছি বলেই আমার এগুলো এখন প্র্যাকটিস করা লাগে না। যে আমি আপনাদের এই যে ক্লাসে আসি, অনেকে বলে স্যার প্র্যাকটিস করে আসে নাকি, আমি সত্যি কথা বলি যে আমি এগুলো কখনো আমার প্র্যাকটিস করা লাগে না, কারণ এগুলো নিয়ে কাজ করতে করতে এমন হয়ে গেছে যে কত নাম্বারে হিরোর আসবে, কোন ধরনের হিরো ম্যাসেজ দেখলে এখন বুঝতে পারি কোথায় কীগুলো হয়েছে। তো এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে, এটার পিছনে একটু সময় দেন, খুব বেশি কঠিন না। ওয়ালাইকুম আসসালাম, বাজে কয়টা? আচ্ছা আমাদের ফাংশনটা তো রেডি তাই না, এই ফাংশনটাকে আমরা ইউজ করব কোন পেজে,
আমাদের যে ডিসপ্লে পেজ ছিল ডিসপ্লে পেজে, তো আমাদের ডিসপ্লে পেজে যাই, যেহেতু ফাংশন আমরা কিসে কাজ করবো পিএসপিতে, তো পিএসপির স্ট্রাকচারটা আমাদের লিখতে হবে। তো ঠিক আছে, এখন প্রথম কাজ কি, যে আমার এটা একটা পেজ ওইটা আর একটা পেজ, ওই পেজটাকে এখানে ইনক্লুড করতে হবে বা কানেক্ট করতে হবে। তো আমি এখানে ইনক্লুড করতে পারি যে ইনক্লুড ওয়ান্স, পেজের নেম কি ছিল, একটা ফোল্ডারের মধ্যে ছিল, ওই পেজটা কিন্তু একটা ফোল্ডারের মধ্যে ছিল ডিএল নামক ফোল্ডারে, আর পেজের নেম ছিল কি কান্ট্রি ডট পিএসপি। ঠিক আছে, এখন আমরা যেহেতু একটা ফাংশন ইউজ করব, কোন ফাংশন, ডিসপ্লে ফাংশন, এই ফাংশনটা কোন ক্লাসের মধ্যে আছে, কান্ট্রি ক্লাস। এখন দেখেন এই ফাংশনটাকে ইউজ করতে হলে আমার ওই ক্লাসে কি করতে হবে, অবজেক্ট বানাইতে হবে, না হলে তো আমি এই ফাংশনগুলোকে ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি এখানে যেতে পারি, একটা অবজেক্ট বানাবো, অবজেক্টের নেম দিলাম সি, নিউ, ক্লাসের নেম কি কান্ট্রি, অবজেক্ট বানানো তো শেষ, এ পর্যন্ত তো সমস্যা নাই, এটা তো আমরা গতদিনও করছিলাম। এখন কি করব আমরা, ফর ইজ নামক একটা লুপ নিচ্ছি, তাই না। এখানে আমি কি করব, আমার ওই ফাংশনটাকে কল করব, ডিসপ্লে ফাংশনটাকে। তো সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো, অবজেক্টের নেম, কারণ এই অবজেক্টের মধ্যে তো আমার ডিসপ্লে নামক ফাংশনটা আছে, যে টেন্স টু, ফাংশনের নেম কি ছিল ডিসপ্লে, যেহেতু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শেষ থাকতে হবে। এর মধ্যে আমি যে ডাটাটা পাচ্ছি এটাকে আমি কপি করে নেব কোথায়, $, আইটেম নামক একটা ভেরিয়েবল। তাহলে দেখেন আমার যে ডাটা আছে সেই ডাটাটা আমার এখানে চলে গেছে না। এবার আমি প্রিন্ট করব, কোনটাকে প্রিন্ট করব, যে প্রিন্ট লিখবো $, আইটেম টেন্স টু, আমার ওই ইন্ডেক্সিং ছিল আইডি, ইন্ডেক্সিং আইডির আন্ডারে আমার আইডিটা ছিল। তো এখন যদি আমি নেমটা প্রিন্ট করতে চাই, তাহলে দেখেন আমার নেমের আন্ডারে নেমটা ছিল না। এখানে দেখেন আমার বেশি কষ্ট করা লাগলো না, কেন, আমি যা কষ্ট ওখানেই করে আসছি, আমার এখানে আর কোনো ঝামেলা নেই। আমরা এটাকে সেভ দিই, দেওয়ার পরে আমাদের যে পেজ ছিল পেজে যাই, দেখা যাক কি হয়। একবারে রান না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি এ পর্যন্ত কোনো কাজ একবারে করতে পারিনি। এখানে দেখেন একটা হিরো দিচ্ছে, কি হিরো দিচ্ছে, মাইস্কেল আই কোয়েরি। এখানে দেখেন যে এক্সপেক্ট দিচ্ছে 2 প্যারামিটারস, যে মাইস্কেল আই ফাংশনে কাজ করতে হলে এখানে আমার 2টা প্যারামিটার দরকার। এখানে 2 প্যারামিটারস বলতেছে না, 2 প্যারামিটারস আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি এখানে আমরা কি প্যারামিটার দিছি। এখানে দেখেন যে আমরা একটা প্যারামিটার দিছি, যে শুধু সিএন, আসলে কি সিএন থাকবে, শুধু সিএন থাকবে, আমার এসকিউএলটা দিতে হবে না। আমি এখানে বলছি যে রিকোয়েস্ট করছি, কিন্তু রিকোয়েস্টের জায়গায় বলছে অমুক জায়গায় অমুক নামে ডাটাবেস আছে, বলি নাই যে আমার ডাটা ডিসপ্লে করতে হবে, এরকম কোনো কিছু বলছি, বলিনি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কানেকশনটা অবশ্যই থাকতে হবে, কমা দিয়ে আমরা আর একটা দিব, সেটা হচ্ছে $এসকিউএল। এবার ব্যাপারটা ঠিক আছে, যে ফার্স্ট আমার কানেকশন কেন দিলাম, কারণ কানেকশন ছাড়া মাইস্কুয়েল আই এই ফাংশন কাজ করে না। তো ফার্স্টে দেখেন আমার কানেকশন দিতে হবে, তারপরে এসকিউএল। যদি মনে করেন যে ফার্স্টে আমি এসকিউএল কমান্ড দেবো তারপরে কানেকশন, কাজ করবে না কিন্তু, আগে কানেকশন তারপরে আপনি এসকিউএল কমান্ড দিতে পারবেন। ঠিক আছে, কারণ ব্যাপারটা দেখেন যে আমি যদি আগে কানেকশন দিতাম, সরি আগে যদি এসকিউএল কমান্ড দিতাম, তাহলে আগে বলতেছি যে ইনসার্ট ইনটু কান্ট্রি নামক, সরি সিলেক্ট স্টার্ট ফ্রম কান্ট্রি, যে কান্ট্রি টেবিলটাকে সিলেক্ট করো, তারপরে আমি বলতেছি যে অমুক জায়গায় অমুক নামে আমার একটা ডাটা বেস আছে, সেখানে কান্ট্রি আছে। তো সেটা তো হবে না, আমি আগে বলতেছি সিলেক্ট করো, তারপরে আমার কানেকশনটা দিচ্ছি, আগে আমার কানেকশনটা দিতে হবে, যে বলতে হবে অমুক জায়গায় অমুক নামে ডাটা বেস আছে, তারপরে বলবো তো ওই ডাটা বেস থেকে এই টেবিলটাকে সিলেক্ট করো। তো এখানে দেখেন ব্যাপারটা আগে কানেকশন তারপরে এসকিউএল। তো এটাকে সেভ দিই, আবার দেখি কি হয়। এবার দেখেন ডাটা দেখাইছে না, ডাটা কিন্তু যত ডাটা ছিল সবগুলোই দেখাইছে। এখন বলতে হবে স্যার সুন্দর করে তো দেখাই নাই, সবগুলো তো একসাথে, আপনি একসাথে দেখার কোড করছেন, আপনার কি সবগুলো ডাটা ভেঙে ভেঙে দেখাবে, দেখাবে না। তো সেই ক্ষেত্রে এই ডাটাটাকে যদি সুন্দর করতে চাই, তাহলে আমরা এক্সটার্নাল কোড শিখছি, টেবিল টেবিল শিখছি। তাহলে দেখেন এখানে আমি একটা রো বানাবো টেবিলে, আমার যদি ডাটা হইতে 5000 ডাটা থাকে,
এখানে অটোমেটিক 5000 রো ক্রিয়েট হবে। তো আমরা টেবিলটা এখানে বানাইতে পারবো না এইচটিএমএল তো টেবিল কিভাবে বানাইতে হয় সেটা তো শিখছি। তো সেই ক্ষেত্রে দেখেন এই কটা কোডের জন্যই কি আমরা ডাটাগুলো দেখতে পারতেছি না। তো আমি একটা টেবিল বানাবো, তাহলে এইটার আগে আমি টেবিল বানাইতে পারি। এই লুপের উপরে আমি একটা টেবিল ক্রিয়েট করব। এখন দেখেন তো পিএসপির স্ট্রাকচার শুরু শেষ না, পিএসপির মধ্যে আমার এবার টেবিল বানানো লাগবে। আগে তো বানাইছি এইচটিএমএল, এবার কিন্তু পিএসপিতে। তো আমরা গতদিন বলছিলাম একদম ফার্স্ট ক্লাসে, দেখেন আমি আপনাদের বলছিলাম যে এইচটিএমএল আমরা যত ট্যাগ শিখছি সবগুলো আমরা পিএসপিতে ইউজ করতে পারবো, কিন্তু এটাকে স্ট্রিং বানিয়ে কাজ করতে হবে। আমার টেবিল নামে যে কমান্ড আছে ওটাকে আমরা স্ট্রিং করে দিব, তাহলেই কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন টেবিল বানাইতে হলে আমার কি টেবিল নামক একটা ট্যাগ লিখতে হয় না। তো আমি এখানে স্ট্রিং বানিয়ে দিলাম যে টেবিল, কোনো সমস্যা? যেহেতু টেবিল নামক ট্যাগটা তো আমরা জানি, এখানে লেখার উদ্দেশ্য শুধু একটাই যে আমার একটা টেবিল ক্রিয়েট করব। আর এখানে শুধু প্রিন্টটা কেন লিখছি, যে আমার এই টেবিল নামক কমান্ডটাকে আমার স্ট্রিং বানিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার টেবিল শুরু করলাম, টেবিল শেষ লাগবে না। এখন আমি কি টেবিল কি অনেকগুলো বানাবো, যে আমার 5000 ডাটা আছে, আমার কি 5000 টেবিল ক্রিয়েট হবে না 5000 রো হবে? টেবিল একটাই হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি উপরে টেবিল শুরু, নিচে টেবিল শেষ, এর মধ্যে যাই হোক টেবিল তো একটাই আছে। তো এবার দেখেন যে লুপ যদি একবার করে তাহলে আমি একটা রো ক্রিয়েট করব। তাহলে এই লুপের মধ্যে আমি কি করতে পারি, যে প্রিন্ট রো বানানোর জন্য কি করে টিআর। তাহলে টিআরটা শুরু করছি, টিআরটা নিচে শেষ করতে পারি। কেন নিচে শেষ করলাম, কারণ এই দুইটার মধ্যে তো আমার ডাটা আছে, আইডি আর নেমগুলো আছে না। এই আইডি আর নেমগুলো আমার টেবিলের মধ্যে দেখাইতে হবে না। এখন টেবিলের কলামের মধ্যে যদি ডাটাগুলো দেখাইতে চাই তাহলে টি দিয়ে শুরু টি দিয়ে শেষ, এর মধ্যে তো আমার ডাটাগুলো দেখাইতে হবে। তো সেক্ষেত্রে দেখ টি দিয়ে শুরু শেষ নিয়ে কাজ করতে হলে আগে আমার টি আর থাকতে হবে। তো এবার আমি এখানে কাজ করতে পারি যে আবার টিডি লিখবো প্রিন্ট। এখানে প্রিন্টে কি ক্রিয়েটেড কাজ করতেছে? প্রিন্টটা হচ্ছে যে আমার যে টেবিলের কমান্ডগুলো আমি লিখতেছি এগুলো কি এইচটিএমএল কোড না, এইচটিএমএল কোডটাকে আমি স্ট্রিং বানাই দিচ্ছি, স্ট্রিং। প্রিন্ট না দিলে স্ট্রিং হবে না। প্রিন্ট না দিলে কাজ করবে না। তো প্রিন্ট না হলে দেখেন আপনি রোটাকে বা কলামটাকে যদি আউটপুটে না দেখাইতে পারেন, আপনি কি ডাটাগুলো ঠিকঠাক দেখাইতে পারবেন? তো সেক্ষেত্রে আপনার এখানে এই কোডগুলো কাজ করবে কখন, প্রিন্ট করলে। আপনি যদি এটাকে প্রিন্ট না করেন তাহলে এটা জন্য একটা সিনট্যাক্স বিরোধ হবে, কারণ স্ট্রিং থাকলে সেটার সামনে প্রিন্ট থাকতে হবে। অথবা আপনি এটাকে ভেরিয়েবলে সেভ করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রিন্ট লাগার দরকার নাই। আমাদের স্ট্রিং হিসেবে ইউজ করতেছে যার জন্য প্রিন্ট দেওয়া। প্রিন্ট লাগবে, প্রিন্ট ছাড়া আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো না। এখানে দেখেন আমার একটা কলাম, এখন আমার ডাটা আছে তো দুইটা কলাম লাগবে না। তো সেক্ষেত্রে আমি কপি পেস্ট করে দুইটা করে নিলাম। এখন দেখেন এর মধ্যে আমার ডাটাটা দেখাইতে হবে, তো যে এখানে আমার আইডিটা দেখাইতে হবে। আইডিটা আমি কোথা থেকে পাবো, এটার মধ্যে আমি আইডিটা পাচ্ছি না, তাহলে এটাকে আমি কাট করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি। এখন ব্যাপারটা কি হয়েছে, যে সিঙ্গেল কোটেশন শুরু সিঙ্গেল কোটেশন শেষ এর মতো যাই থাক সে তো ওইটাকে স্ট্রিং বানিয়ে দিবে, কিন্তু আমরা তো এটা স্ট্রিং হিসাবে কাজ করাবো না। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, যেহেতু এটা সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হয়েছে তাহলে আমি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করে দিতে পারি। তাহলে দেখেন সিঙ্গেল কোটেশন শুরু শেষে এটা একটা স্ট্রিং হবে, আর এটা একটা ভেরিয়েবল হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে আমি এখানে একটা ডট দিতে পারি না, কারণ দুইটাকে তো আমার একসাথে সংযুক্ত করে দিতে হবে। আমি এখানে ডট দিলাম। এরপরে দেখেন যে এই যে লাস্টে যেটা আছে এটাকে আবার স্ট্রিং বানিয়ে দিতে হবে। তাহলে এখানে আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে একটা ডট দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? সিঙ্গেল কোটেশন শুরু শেষ ডট, ডাবল কোটেশন, এগুলো আমি ফার্স্টে বলছিলাম মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো ব্যাপারটা শুধু বুঝতে হবে। তো দেখেন এই জিনিসটা যদি আমি পারি তাহলে কে এত বারবার কষ্ট করে লিখে, এইটাকেই আমি কপি করতে পারি, এখানে আইডি জায়গায় আমি নেম দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি এই দুইটা লাইনার দরকার আছে? দরকার নেই। দেখেন আমার টেবিলের মধ্যে আমি ডাটাগুলো দিতে পারছি। এখন ব্যাপারটা আপনার টেবিলটাও কিন্তু ডায়নামিক, যদি ডাটাবেসে 5000 থাকে এখানে অটোমেটিক 5000 রো হবে। যদিও মানে ব্যাপারটা বুঝতেছেন না বা বোঝার চেষ্টা করতেছেন না, এখানে দেখেন আমার রো গুলো ক্রিয়েট হয়েছে না, একটু বড় করে। এখন বলতে পারেন স্যার টেবিলের মতো তো হয় নাই,
আপনি তো বর্ডার দেন নাই, তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো করে না বানাইতে পারেন এখানে তো আর ভালো দেখাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি না, যে আমরা টেবিল নামক একটা ট্যাগ নিয়েছি, তো এর মধ্যে অ্যাট্রিবিউট দিতে পারি যে বর্ডার, এখানে দিলাম 1, তারপরে সেল প্যাডিং বলে আমরা কিছু একটা শিখছিলাম, তো সেল প্যাডিং এখানে দিলাম, সেল প্যাডিং কত দিব আপাতত 5 পিক্সেল। আরেকটা কাজ করতে পারি যে সেল স্পেসিং 0, আমরা যে দুটো সেল স্পেসিং, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরর হলে সমস্যা নেই। টেবিল মনে হয়েছে। এখন ব্যাপারটা যদি আমরা একটা ডিপ বানাইতাম, একটা ডিপ যদি ডিজাইন করতাম, তাহলে ওই একটা ডিপের মধ্যে যদি এই কোডগুলো দিতাম, মানে ফর ইচ লুপের মধ্যে যদি ডিপটাকে দিয়ে দিতাম, তাহলে আমার যতগুলো ডাটা থাকতো ততগুলো ডিপ ক্রিয়েট হইতো না। আমরা একটা রো বানাইছি, ওই রোটাকে কি করছি, ফর ইচের মধ্যে দিয়ে দিয়েছি না। এখন যদি 5000 ডাটা থাকে তাহলে 5000 রো ক্রিয়েট হয়েছে না। এখন যদি আমরা রো না বানাই ওখানে একটা ডিপ বানাইতাম, ওই ডিপটা যদি আমরা ফরেস্টের মধ্যে দিয়ে দিতাম, তাহলে দেখেন তো যতগুলো ডাটা থাকতো ততগুলো ডিপ ক্রিয়েট হইতো না। তাহলে আমরা ডাটাগুলো একটার পর একটা সাজাতে পারবো, তো যেটা আমরা করছিলাম ফার্স্টে। দেখেন ই কমার্স সাইটের একটা ডিজাইন করছিলাম না, আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করছিলাম আর বাকি সবগুলো কল বেস করে কাজ করছিলাম। তো আমাদের ওই একটা প্রোডাক্টের ডিজাইন লাগবে এখানে, আর বাকি যে প্রোডাক্টগুলো হবে ওগুলো তো ডাটাবেস থেকে আসবে, অটোমেটিক হবে। আমার ডাটাবেসে যদি এরকম 5000 ডাটা থাকে, তাহলে ওখানে প্রোডাক্টও এরকম অটোমেটিক 5000 হবে, আমার কোনো কিছু করা লাগবে না। আমি যদি ডাটাবেস থেকে একটা ডিলিট দিয়ে দিই তাহলে এখান থেকে একটা চলে যাবে। ব্যাপারটা আছে ডাইনামিক। এখানে আমরা টেবিল ক্রিয়েট করছি, ওখানে এখানে তো আমরা এখানে ডিপ নিইনি, কারণ আমরা চাচ্ছি যে আমাদের নর্মাল কিছু ডাটা আছে এগুলো আমরা আপাতত টেবিলই বানাই। টেবিলটা ইজি, সিএসএস এইচটিএমএল মানে শুধু এইচটিএমএল দিয়েই করতে পারবো, সিএসএস এর দরকার নেই। তো সেক্ষেত্রে দেখেন এটা করতে পারছে। এখন দেখেন কোথাও ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা কেন, না আপনার ডাটা বেজে ফাঁকা আছে, তো এখানে ও ডাটা দেখাবে কোথা থেকে, ডাটা বেজে যেরকম আছে আপনার সেম টু সেম এখানে দেখাচ্ছে। তাহলে দেখেন আমরা ডিসপ্লেটা বুঝতে পারছি ব্যাপারটা, পারার দরকার নাই, কিছুটা বুঝতে পারলে। আর যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, গল্প করে আর যাই করি সেভ তো হয়েছে, মানে রেকর্ড তো হয়েছে, বাসায় একটু দেখেন, দেখার পরে এই ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে পরের কাজগুলো আরো ইজি। আগে দেখেন যে আমরা ইনসার্ট করছি, এখন শুধু ডিসপ্লে করতেছি, এটাকে আরো সুন্দর করে সাজাইতে পারি। এরপরে এখানে আমাদের এডিট ডিলেটের দুটো অপশনও দিতে হবে, যে এই ডাটার পাশে একটা অপশন থাকবে এডিট, এখানে ক্লিক করে সে এখান থেকে ডাটাটা এডিট করতে পারবে। এর পাশে আমরা আর একটা অপশন দেবো ডিলেট, এখানে ডিলেটে ক্লিক করলে এই ডাটাটা এখান থেকে অটোমেটিক ডিলেট হবে। এই কাজগুলো আমাদের করতে হবে, কিন্তু ওই কাজগুলো খুব বেশি কঠিন না, যদি এই দুইটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পারি। ডিলেটের কোডটা একেবারেই কম, এডিটটা নিয়ে কাজ করলে এখানে আপনার ডিসপ্লের কিছু কোড আছে আর ইনসার্টের কিছু কোড আছে। এই যে ব্যাপারগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা ওইগুলো নিয়ে একদম ইজিভাবে কাজ করতে পারবো, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের সব চাইতে ছোট টেবিল। এরপরে যদি সিটি নিয়ে কাজ করি, সিটিতে দেখেন এখানে আমার ঝামেলা আছে, সিলেক্টের অপশন দিতে হবে। যখনই সিলেক্টের অপশন নিয়ে কাজ করবো এখানে আমার 2-3টা ফাংশন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ছোট টেবিল থেকে শুরু করছি এই জন্যই, যেহেতু আমরা নতুন, আমরা এটা শিখবো প্লাস প্রজেক্ট বানাবো। তো সেক্ষেত্রে আমরা ছোট থেকে শেখা শুরু করলে আমাদের বেসিকগুলো কমপ্লিট হয়ে যাবে। আমরা কি এখন বেসিকে আছি মনে হয়, এই কাজগুলো কি আপনার বেসিক মনে হচ্ছে? বেসিক আমরা শেষ করে দিচ্ছি ডাটাবেসের আগে। এরপর আমরা যে অবজেক্ট নিয়ে একদিন আলোচনা করলাম, অবজেক্ট ক্লাস, এগুলো ছিল বেসিক। আরও একটু বেসিক আছে, সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স। তারপর আমরা নিয়ে কাজ করি না, এখন ম্যাজিক মেথড নিয়ে কাজ করি ভাই। হুম, হ্যাঁ এগুলো বেসিক হলো অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক, তো আমাদের ওই ওই রিলেটেড বেসিক না, যে একটু অ্যাডভান্স বেসিক। এটা অ্যাডভান্স বাট আবার বেসিক, ঠিক আছে। বড় প্রজেক্ট করতে গেলে সেক্ষেত্রে এগুলো আবার বেসিক। ভাই যে আমাদের জাভাস্ক্রিপ্ট শেষে জাভাস্ক্রিপ্ট আমি দেখাবো। এখন মেন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমি ওয়েব রিলেটেড যে কাজগুলো করতে পারি আমি ওগুলো অ্যাপ্লাই করবো কোথায়, আমার অ্যাপ্লাই করার জায়গা তো লাগবে। এখন ওই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো যখন লগ ইন ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম বানাবো তখন। এখন জাভাস্ক্রিপ্টে এসে ABCD ভেরিয়েবল এগুলো তার আপনাদের দেখানোর দরকার নেই, এগুলো আপনারা দেখছেন PHP-তেও তাই, জাভাস্ক্রিপ্টেও তাই। এখন সরাসরি আমরা ওয়েব রিলেটেড যে কাজগুলো করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে অথবা যে করে দিয়ে আমরা ওয়েব রিলেটেড যে কাজগুলো করতে পারবো সেগুলো আমরা করবো।
কিন্তু সেই কাজগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করবো, আমাদের আগে সেই জায়গাটা তো দরকার। তো এই জিনিসগুলো কিছু কিছু আছে আমি আপনাদের দেখাই দেবো, কিছু কিছু আপনাদের দায়িত্বও দিব, এগুলো কমপ্লিট করবেন। আমরা আশা করি লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম অবশ্যই বানাবো, তখন ওগুলো দরকার। এখন দেখেন এখানে আরো কিছু কাজ করতে পারতাম, যে আমরা দেখি না অল্টারনেটিভ কালার দেয়, যে এটা হোয়াইট কালার, এটা ব্ল্যাক, আবার হোয়াইট ব্ল্যাক, হোয়াইট ব্ল্যাক, হোয়াইট ব্ল্যাক দিতে পারি। তো এখন ব্যাপারটা দেখেন তো, আমরা তো বানাইছি একটা রো বানাইছি না। এখন আমি যদি এখানে বলি যে এই আমার একটা রো, এই রো এর মধ্যে আমি বলে দিলাম অ্যাট্রিবিউট হিসাবে যে বিজি কালার, এখানে আমি ধরেন দিলাম সিলভার, ঠিক আছে, যে বিজি কালার সিলভার। এতে কি হবে দেখেন, যেহেতু আপনার ওই একই রো বারবার রিপিট হয়েছে আপনার সব জায়গায় একই কালার, কিন্তু আমরা কি একই কালার দিব? আমরা যদি অল্টারনেটিভ কালার দিতে চাই, যে এটা এক কালার, এটা আরেক কালার, এটা আবার সেম কালার, এটা অন্য কালার, তো সেই ক্ষেত্রে দেখেন একদম ইজি ব্যাপার, আমরা কালারটা দিয়েই দিই, যেহেতু ডিসপ্লে নিয়ে কাজ করতেছি। আমরা উপরে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নেম রহিনা তরিনা সকিনা যাই থাক কোনো ব্যাপার না, ডিফল্ট ভ্যালু আমি 0 রাখলাম। কেন রাখলাম? আমার একটা কনসেপ্ট দেবো, কনসেপ্টটা দেওয়ার জন্য। আমি এখানে শুধু 0 না, আমি যা খুশি দিই সেটা দিয়ে আমার প্রোগ্রামে কাজ করতে হবে। পাশে একটু কমেন্ট করে দিলে ভালো, এটা কালারের জন্য আমার জন্য বুঝতে সুবিধা হবে। কমেন্টস লাগবে? মানে পাশে দিলে হয়, কেউ যে ওটা ওই পাশে দিয়ে দিলে। ওকে, এখন দেখেন আমার লুপটা ঘুরতেছে না, লুপটা তো ঘুরতেছে। এখন লুপ ঘুরলেই কি আমার রোটা ক্রিয়েট হচ্ছে, এই তো এটার মাধ্যমে আমি তো রোটা ক্রিয়েট করতেছি, শুরু তো আমি এটা দিয়েই করতেছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা স্টেটমেন্ট নেব, যে ইফ যদি $সাইন কি দিছি, যে দিছি না, যে ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে আমি দেখাবো যে এটার কালার হবে সিলভার। তাহলে দেখেন লুপটা যখন ফার্স্ট বার ঘুরবে তখন তো 0ই হবে, কন্ডিশন ট্রু। ট্রু হলে এটার কালার কি হবে? সিলভার। এবং কালারটা সিলভার দেখানোর পরে আমি বলবো যে ইকুয়াল 1। এবার কি যে ইকুয়াল 0 থাকলো, যে সে একবার সিলভার কালার দেখাবে, দেখানোর পরে এটার অটোমেটিক ভ্যালু হয়ে যাবে 1। এখন যদি 1 হয় তাহলে দেখেন লুপটা আবার ঘুরবে না, লুপটা যখন দ্বিতীয়বার ঘুরবে তখন এখানে এসে দেখবে কি, যে এর মধ্যে কি আমার 1 আছে, মানে 0 আছে, 0 তো নেই, 1 আছে। তো সেক্ষেত্রে এটা কি ট্রু হবে? যদি ফলস হয় তাহলে ইলসে আসবে না। তাহলে আমি এখানে ইলসে আরেকটা কাজ করি, এই যে এখানে যে কাজগুলো করছি ওই কাজগুলোই আমি এখানে করব। এখানে কালার বলে দিলাম যে হোয়াইট দিব, আর এখানে আবার 0 করে দিব। তাহলে দেখেন একবার কন্ডিশন ট্রু হবে, একবার ফলস হবে। যদি ট্রু হয় তাহলে এই ধরনের কালার দেখাবে, ফলস হলে এই ধরনের কালার দেখাবে। প্রোগ্রামটা শুধু একটু চিন্তার বিষয়, যে আমি কি করতে চাচ্ছি, চিন্তা করবেন, দেখবেন যে সমাধানটা অবশ্যই হবে। এখানে যাই একটা রিলোড দেই, কালার দিতে পারছি, আমার কি বারবার লাগার দরকার আছে? 5000 রোয়ের কালার দেওয়ার দরকার আছে? আমি এক জায়গায় দেবো, অটোমেটিক নেবে, ঠিক আছে। এটা কিভাবে কাজ করলো একটু দেখি। এখানে একটু ভালো করে দেখেন, আমি যখনই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, এটা ডিফল্ট ভ্যালু আছে কত? 0। এখন ডিফল্ট ভ্যালু 0 হলে আমার উপর থেকে তো এক্সিকিউট, মানে পেজটাকে তো আমি একবারই রান করতেছি না, পেজটাকে আমি বারবার রিলোড দিচ্ছি, পেজটাকে আমি একবার রান করছি। দেখেন তো আমি যে এখানে একবার ইন্টার দিয়ে রেখে দিচ্ছি, তার মানে কি পেজটাকে আমি একবার রান করলাম। রান করার পরে দেখেন যে এই যে উপর থেকে কোডগুলো এক্সিকিউট হচ্ছে, এই কোডগুলোকে আমার বারবার এক্সিকিউট হবে, একবার এক্সিকিউট হবে। তো সেক্ষেত্রে দেখেন যে লুপটা যদি একবার এক্সিকিউট হয় তাহলে জের ভ্যালু আছে কত? 0। 0 থাকলে এখানে আসবে, আসার পরে এই লুপটা বারবার ঘুরবে। আমার কোড কিন্তু এই ফার্স্ট থেকে আবার এক্সিকিউট করা শুরু করবে না, শুধু এই লুপটাই বারবার ঘুরবে। কতবার ঘুরবে? আমার যতগুলো ডাটা আছে ততবার ঘুরবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার প্রাথমিক অবস্থায় যখন পেজটাকে রান করছি তখন এটার ভ্যালু কত? 0। যদি 0 থাকে তখন লুপটা ঘুরতেছে, তখন কি কন্ডিশনটা ট্রু। যদি ট্রু হয় তাহলে কালার কি দেখাইছে? সিলভার। সিলভার কালার দেখানোর পরে দেখেন আমি বলে দিচ্ছি যে ইকুয়াল 1, মানে যে এর ভ্যালু ওই 0-র পরিবর্তে এখন হয়ে গেছে 1। 1 হয়ে গেলে লুপটা তো আমার একবার ঘোরা শেষ, লুপটা একবার ঘোরা শেষ না। যখন লুপটা আবার ঘুরবে তখন এখানে এসে দেখবে যে এর ভ্যালু থাকবে কত?
ওয়ান করে দিছি না, ওয়ান। যদি ওয়ান হয় ইকুয়াল ইকুয়াল জিরো, তার মানে কি কন্ডিশন ফলস। যদি কন্ডিশন ফলস হয় যাবে কোথায়, ইলসে যাবে। ইলসে গেলে কালার কি দেখাচ্ছে, হোয়াইট। কালার হোয়াইট দেখানোর পরে দেখেন যে এর ভ্যালু আবার করে দিছি জিরো, ঠিক আছে। যে ওয়ানের পরিবর্তে যে রে আবার আগের জায়গায় ফিরে দিছি। এখন ফিরিয়ে দিলে এই লুপটা তখন আবার ঘুরবে, তখন এখানে এসে দেখবে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে সে দেখাবে সিলভার কালার। সিলভার কালার দেখানোর পরে এটার ভ্যালু আবার ওয়ান করে দিবে। ওয়ান করে দিলে লুপটা তখন আবার ঘুরবে, তখন এই কন্ডিশনটা হবে কি ফলস। ফলস হলে তখন এই কালারটা দেখাবে। তার মানে ফার্স্টে সিলভার, তারপরে হোয়াইট, আবার সিলভার, আবার হোয়াইট, এরকম দেখাইতেই থাকবে। কতবার দেখাবে, আমার যতগুলো ডাটা আছে ঠিক ততবার। প্রোগ্রামগুলো খুবই মজার, কিন্তু ব্যাপারটা আছে যে যদি কাজগুলো করতে পারে, রান করতে পারে, তাহলে খুব মজা লাগবে। বাট যদি রান্না করতে পারে খুবই খারাপ লাগবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমি একটা প্রবলেম দেখাই দিই। আমরা তো রান তো করতে পারছি, আজকে যাই হয়েছে মাথার উপর দিয়ে যাচ্ছে রাস্তে, এগুলোই আপাতত ক্লিয়ার করেন। এটাই ক্লিয়ার করেন, কারণ এই কোডগুলোই আমরা পরে আবার করব। দেখা যাচ্ছে এগুলো যদি ক্লিয়ার করতে পারি তাহলে পরের কোডগুলো আর এত দেরি হবে না, দ্রুত শেষ করতে পারবো, একদিনে একটা টেবিল শেষ করে ফেলতে পারবো। তো আপাতত দেখেন যে এখানে প্রবলেমটা আমি বলছিলাম এইচটিএমএল ইনজেকশন, সেটার ব্যাপারে কিছু একটা বলছিলাম। তো তো এইচটিএমএল ইনজেকশন নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের যে ইনসার্ট পেজ ছিল, ইনসার্ট পেজে যাই আমরা, হাইটেক, এটা হচ্ছে আমাদের ইনসার্ট পেজ, তাই না। ইনসার্ট পেজে আমরা আছি, মনে করলাম যে আমরা দেশে মানে আমলিক করি, আমরা নেতা টাইপের কিছু একটা। তো আমাদের কান্ট্রি নেমটা আমরা এরকম দিব যে বি নামে একটা ট্যাগ ইউজ করে দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি কিছু একটা লিখে দিলাম, যে আমরা একটা ডাটা দিয়ে দিলাম। এখানে দেখেন বিটা কি এচটিএমএল ট্যাগ না, আমি এচটিএমএল ট্যাগ দিয়ে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করে এখানে কি দেখা গেছে, ডাটা সেভ। ডাটা সেভ করে নিয়েছে। এখন ডাটা সেভ করলে তো কোনো ব্যাপার না, এখানে একটু রিলোড দেই, একদম লাস্টে ডাটায় যায়। এটা কি বোল্ড করে দেখাইছে লাস্টের ডাটা, বি ট্যাগ ইউজ করলে বোল্ড করে দেখাবে না। এখন ব্যাপারটা ছিল যে আমি আবার কষ্ট করে ইনসার্টে যাই, এখানে কিছু একটা লিখতে পারি আই ফ্রেম, এখানে লিখি এসআরসি, যদিও আমার এটা লেখা ঠিক হবে না, https যে www.google.com, ঠিক আছে। এখানে লিখলাম হাইট, হাইট দিলাম 400, এখানে দিলাম ওয়াইড, ওয়াইড দিলাম 600, ঠিক আছে। আই ফ্রেমটাকে শেষ করে দিলাম, একটা ডাটা লিখছি তো, যাই একটা কিছু তো লিখছি, এখন এখানে যাই দিই ও ডাটা হিসাবে নিয়ে নেবে না। তো এখানে দিলাম, দেওয়ার পর আমরা দেখতেছি ডাটা সেভ, সেভ তো করে নিচ্ছে। ব্যাপারটা কি হয়েছে, এখানে যাই নিচে দেখি, এখানে দেখেন যে আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, যে আমরা যে ইউআরএলটা দিছি এটা ঠিক নাই। এখন ইউটিউবে তো অবশ্যই সবাই আছে না, ইউটিউবে যে একটা গান দেখতেছিলাম আমি, এখানে শেয়ারে যাই, যাওয়ার পর দেখেন যে ইমবেড, এখানে আই ফ্রেম দিয়ে একটা ট্যাগ দেবে, ঠিক আছে। তো আই ফ্রেমের একটা ট্যাগ আছে, তো আমি তো ওখানে ঠিকঠাক লিখতে পারি নাই। তো এই ট্যাগটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমার যে ওয়েবসাইট আছে, এখানে ইনসার্ট পেজ আছে, ইনসার্ট পেজে কোডটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, ডাটা সেট তো দেখাইছে না। তো সেক্ষেত্রে দেখেন এবার যদি আমি এখানে যাই, রিলোড দিই, লাস্টে দেয় আমার ওয়েবসাইটে ইউটিউবের গান দেখাচ্ছে না। যত ওয়েবসাইটগুলো হ্যাক হয় সব কিন্তু এই ব্যাপার, যে আমি ইউজার নেম পাসওয়ার্ড জানি না, তারপরে আপনার এই যে লগ ইন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, আমি ইউজার নেম জানি না, তাদেরকে আমি লগ ইন করতে পারবো। তো আমরা কি লগ ইন করতে দিব। এখন আমি এখানে যে গুলো নিয়ে কাজ করতেছি, যে এখানে আমি শুধু কান্ট্রির নেম দিব, এখন যে অ্যাডমিন সে বলতে দেখি আমি গান দিতে পারি কিনা, এরকম যদি সে দিয়ে দেয়, তাহলে যে ইউজার সে দেখবে আল্লাহ আমি আসলাম একটা স্কুল কলেজের ওয়েবসাইটে, এখানে তো পোস্টে গান দেখায়। আমরা এর আগে দেখেন কিছুদিন আগে একটা ওয়েবসাইট দেখছিলাম যে সরকারি ওয়েবসাইটে ঢুকলেই আমেরিকার মেয়েদের ছবি দেখা যায়। ওয়েবসাইট সরকারি, ওখানে আমরা ইনফরমেশন নেওয়ার জন্য তাই দেখি আমেরিকার মেয়েদের কত সুন্দর সুন্দর ছবি দেওয়া। তো সেক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে আমেরিকার মেয়েদের কেন ছবি আসবে, ব্যাপারটা হচ্ছে এইরকম, যে আপনার ওয়েবসাইটে যদি সিকিউরিটি না থাকে, তার ইচ্ছা মতো সে একটা দিয়ে দিবে যে ওয়েবসাইট আপনার,
কিন্তু এখানে অন্য ওয়েবসাইটে জিনিস আমি দেখাতে পারি না, তাহলে আমাদের সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে। যে বেসিক যে সিকিউরিটিগুলো আছে এগুলো তো দিবই, লাস্টে যদি সময় পাই তাহলে অ্যাডভান্স সিকিউরিটি নিয়েও কাজ করবো। যে হ্যাকাররা এটা হ্যাক করতে হলে একটু চিন্তা ভাবনা করা লাগবে, করতে পারবে, কারণ যে হ্যাকার সে একটা না একটা ওয়েব খুঁজে বের করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি সিকিউরিটি স্পেশালিস্ট হইতে পারি তাহলে আগে আমাদের হ্যাকার হইতে হবে, মানে আগে জানতে তো হবে যে একজন হ্যাকার কি কি উপায়ে অ্যাটাক করতে পারে, ওইগুলো যদি জানতে পারি তারপরে আমি রাস্তাটা বন্ধ করতে পারবো। এখন আমরা তো আর হ্যাকিং নিয়ে কাজ করতেছি না, আমরা ওয়েবসাইট বানাচ্ছি, এখানে সিকিউরিটি গুলো আমরা চেষ্টা করবো দিয়ে দেওয়া। অ্যাডভান্স লেভেল আমি ওগুলো দেখাবো, যেহেতু আমি ওগুলো নিয়ে কাজ করি, সমস্যা নেই। লাস্টে একদম লাস্টে আমি ওয়েবসাইটে রাখবো আমার সার্ভারে, ওয়েবসাইট আমি আমার সার্ভারে রাখবো। এরপর আমার ওয়েবসাইটে যত ফাঁকা আছে, যে যত জায়গাতে ওই অ্যাপ্লাই করতে পারে সব আমি বন্ধ করবো। এরপর আমাদের সার্ভার আছে, সার্ভারের সিকিউরিটিটাও ভালো থাকতে হবে। আর এখনকার যেসব সার্ভার আমরা ইউজ করি সার্ভারগুলো কিন্তু হ্যাক করা যায়। সে যদি আমার সার্ভারটাকে হ্যাক করতে পারে তাহলে আমার ওয়েবসাইট তো তার কাছে কোনো ব্যাপার না। তো সেই ক্ষেত্রে আমাদের ওগুলোও দেখতে হবে, কিন্তু সার্ভার নিয়ে তার আমরা কাজ করতে পারবো না, ওর কাছে কাজ করতে গেলে আবার দরকার আছে। আচ্ছা তাহলে আমরা এটাকে স্টপ করি।